আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একটু দ্রুত তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, আমি ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। আচ্ছা, আমাদের সাথে 18 জন যুক্ত আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিতে থাকো, ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও। আজকে আমরা কাজ শক্তি ও ক্ষমতার উপর ইনশাআল্লাহ এমনভাবে পড়বো ঢাবিতে যে কটা প্রশ্ন আসে আমরা সব কটা পারবো, এমনভাবে আমরা আজকে ট্রাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই তো তোমরা একটুখানি কমেন্টে বলে ফেলো তোমরা কারা বিগত ক্লাসটা করছিলাম, আমি যে ভেক্টরের উপর ক্লাস নিয়েছিলাম ওটা কারা কারা করছিলাম, কারা কারা করছিলা তোমরা একটু দ্রুত কমেন্টে বলে ফেলো। আমি ক্লাসটা শুরু করে দিই। আমাদের সাথে এখন যুক্ত হইছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম যতজন। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকবে। তোমরা অনেকে হচ্ছে কনফিউজ থাকো যে ক্লাস কি রেকর্ড থাকে কিনা। হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে, আমি ক্লাসটা তাহলে শুরু করে দিই, লেট করবো না। তোমরা এই ফাঁকে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও, আর অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে ক্লিয়ার আছে কিনা এবং ভয়েসটাও ক্লিয়ার কিনা। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ভয়েস ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, এবং তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস হচ্ছে আমাকে এনশিওর করো। আমরা কাজ শক্তি ক্ষমতার উপর ডিউতে কয়টা প্রশ্ন আসতে পারে আগে সেটা বলি। অবজেক্টিভ হচ্ছে মিনিমাম 2টা তোমরা পাবা। ঠিক আছে, তো ভাবতে পারো ভাইয়া মাত্র 2 মার্ক, আসলে ভাই ডিউতে মানে ডিউ না, যে কোনো পাবলিক ভার্সিটি যে কোনো জায়গায় 2 মার্ক অনেক বড় একটা ফ্যাক্টর, অনেক বড় একটা ফ্যাক্টর। যেমন 2 মার্কের জন্য তোমার পজিশন কিন্তু এমনও হতে পারে 1000 পিছনে চলে যাবে, 1000ও হতে পারে। এটা আসলে মানে কোন বছর কি হয় এটা চিন্তা করতে পারবে না, তোমার পজিশন কতটুকুর মধ্যে থাকবে সেটাও চিন্তা করতে পারবে না। যেমন যারা টপ 10 এর মধ্যে থাকে তাদের কিন্তু মার্কেট দেখবা ডিফারেন্স ভালোই থাকে, কিন্তু টপ 10 এর পর যখন মিড রেঞ্জের দিকে থাকে তাদের দেখো মার্কেট ডিফারেন্সটা খুবই কম থাকে। তো তুমি যদি 2 পজিশনের মধ্যে হয় এবং তোমার যদি 2 মার্কের জন্য যদি তোমার মানে খুবই ইজি তুমি বাসাতে পড়ে গেছিলে অথবা মানে তুমি সব টপিকই পড়ছো, জাস্ট 2টা টপিক পড়ো না, 2টা টপিক থেকে দিয়ে দিচ্ছে, তখন তোমাকে সাকসেস আসবে অনেক। ঠিক আছে, সো আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টার থেকে শিওর 2টা অবজেক্টিভ পাবা ইনশাআল্লাহ। আজকে ক্লাসে আমি যত টাইপগুলো শেখাবো এগুলো যদি তোমরা হচ্ছে আমার করানোর মতো করে যদি তোমরা আগাও, আমি যেভাবে বলবো সেভাবে যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমরা 2টা অবজেক্টিভে কমন পেয়ে যাবে। তো আমি কথা না বলে আমি ক্লাস শুরু করে দিই। তোমাদের থেকে হচ্ছে প্রবলেমগুলো নিয়েছিলাম, সেই প্রবলেম অনুযায়ী প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে জিএসটি তে আসছে। ঠিক আছে, আমি প্রথম যে প্রবলেমটা সলভ করাবো টাইপ 1 এর সেটা গুচ্ছতে আসছে। হ্যাঁ, লাস্ট বছর গুচ্ছতে আসছে, জিএসটি 2020 সালে আসছে। ঠিক আছে, 2021 সালে। তো এটা হচ্ছে আমাদের টাইপ 1 বা প্রবলেম 1 আমরা বলতে পারি। প্রবলেম 1 প্রশ্নটা হলো, এই প্রবলেমটা হচ্ছে প্রায় 3 জন আমাকে দিছো, এই প্রবলেমটা 3 জন দিছো। হ্যাঁ, সো ভিডিওটা দেখলে বা লাইভটা দেখলে কিন্তু তোমরা সবাই বুঝে ফেলবা। প্রশ্নটা হচ্ছে একটি দালানের ছাদে ছাদের সাথে লাগানো, একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটি মই, লাগানো 10 মিটার লম্বা একটি মই বলতেছে যে 30 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে। এরপরে প্রশ্নে বলা হয়েছে যে 68 কেজি ভরের একজন ব্যক্তি, 68 কেজি ভরের একজন ব্যক্তি 12 কেজি ভরের জিনিস সহ 19.6 সেকেন্ড এ মই বেয়ে ছাদে ওঠে। মই বেয়ে
ছাদে উঠে। প্রশ্ন কি? প্রশ্নটা হলো যে ওই ব্যক্তি কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করছে, ঠিক আছে, ক্ষমতা কত ওয়াট, এটা হচ্ছে কি প্রশ্ন। এটা জিএসটি তে আসছে, সো তোমার হাতে কিন্তু ক্যালকুলেটর নাই, ওইভাবে হিসাব করে অঙ্কটা করতে হবে এবং 60 মিনিটে তোমাদেরকে 100টা অবজেক্টিভ তোমাদেরকে সলভ করতে হবে। সো বুঝতে পারতেছো হাতে কিন্তু সময় না, খুব দ্রুত করতে হবে। এইটা আগামী হচ্ছে তোমাদের থিওরি শিখাবো, হ্যাঁ, তারপরে কিভাবে শর্টকাটে করতে হয় বা ক্যালকুলেশন কিভাবে করতে হয় ক্যালকুলেটর ছাড়া, হ্যাঁ, সেটাও দেখা দিব। অপশন এ তে হলো 200, অপশন বি তে হলো 300, অপশন সি 400 এবং অপশন ডি 600। আমি কি তোমাদের কমেন্ট দেখি, তোমাদের একটা প্রশ্ন করছিলাম যে ভয়েস ক্লিয়ার কিনা। লাস্ট ক্লাসে হচ্ছে মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছিল, আজকে কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, আমাদের সাথে 35 জন যুক্ত আছো। সুমাই ইফাত বলছে ভাই নিউটন মেকানিক্স কবে নেবেন? নিউটন মেকানিক্স হচ্ছে আমি রেকর্ডেড ক্লাস নিব, ঠিক আছে, ওটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে রাত্রে হয়তো রাত 12টার দিকে তোমরা পেয়ে যাবা। আমার হচ্ছে কিছু অংশ শুট করা বাকি আছে, তো হচ্ছে আসলে রেকর্ডেড ক্লাস এটা একটু বড় হইতে পারে, মানে ভাগ ভাগ করে দিব আর কি, ঠিক আছে, একটার উপরে নিতে পারতেছি না, অনেকগুলো প্রবলেম হচ্ছে তোমরা দিছো তো, আর আমি হচ্ছে গতকাল একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পারিনি লাইভ ক্লাসটা নিতে, বাট তোমরা ভিডিও পেয়ে যাবা, চিন্তা করো না, পরে ভিডিও পেয়ে যাবা। তোমরা এই প্রশ্নটা দেখো, আর কারো কি কোনো প্রশ্ন আছে? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চলো, তোমরা ইউটিউবে চলো থেকে সার্চ দিলে পেয়ে যাবা চলো, ঠিক আছে। আচ্ছা স্টার্ট। একটি দালানের ছাদে কি বলা হয়েছে যে ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা, তো চিত্রটা তাহলে এরকম হবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটা মই, কারণ এখান থেকে এতটুকু এই দূরত্বটা দিয়ে দিয়েছে 10 মিটার লম্বা একটি মই 30 ডিগ্রি কোণে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে 68 কেজি ভরের একজন ব্যক্তি 12 কেজি ভরের জিনিস সহ, তার মানে টোটাল উনি নিজে তো নিজেকে নিয়ে উঠবে, তাই না? সো 68 এর সাথে 12 কিন্তু যোগ হবে, তার মানে টোটাল ভর m = 68 যোগ 12, এটা কত হলো? টোটাল 80 কেজি হলো। সো এখানে একজন ব্যক্তি ছিল, সে নিজে তো উঠতে আসছে তার ভর সহ, হ্যাঁ, সে 80 কেজি নিয়ে উঠলো, তো উঠতে তার লাগছে হলো 19.6 সেকেন্ড, ঠিক আছে। এই মই বেয়ে 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 উনি এখানে যে উঠছে ওনার 19.6 সেকেন্ড সময় লাগছে। প্রশ্ন হলো ওনার ক্ষমতাটা কত? তো আমরা ক্ষমতা সূত্র সবাই জানি যে P = mgh/t। এখানে m টা আমরা আরামসে 80 বছরে দিতে পারি, তারপরে g এর মানটা কত হবে? 9.8। প্রবলেম হলো যে এই h টা নিয়ে, এই h টা হলো উল্লম্ব সরণ, এই h টা হলো উল্লম্ব সরণ, তো উল্লম্ব সরণ এটাকে h আমরা বলে থাকি। তো এখান থেকে এতটুকু যদি আমি মনে মনে x নাম দিই, তাহলে তোমরা কি বলতে পারো? উল্লম্ব পার্থক্য কি sin থিটা হয় না সব সময়? তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছি ভেক্টরে সব সময় তোমরা জানো আনুভূমিকটা কি হয়? cos হয়, আর উল্লম্বটা sin হয়। তার মানে আমরা এটা বলতে পারি h = x sin থিটা, রাইট? সো আমরা h এর জায়গায় যদি x sin থিটা বসাই দিই, x এর মান হবে কি 10 এবং sin থিটা মানে কত হবে? sin 30 ডিগ্রি এবং ডিভাইডেড বাই দেখো t, এই t এটা কোনটা দেখো তো? 19.6। এখন কথা হলো ভাইয়া এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? খুব তাড়াতাড়ি, রিল্যাক্স, এটা ইজিলি করা যাবে। এই 9.8 আর এই 19.6 দিকে তাকাও। 9.8 কে আমরা ডাবল করলে কিন্তু 19.6 হয়, সেটা কাটাকাটি করে নিচে একটা 2 হয়। আবার sin 30 এর মান কত? হাফ না? আবার সামনে একটা 10 আছে, তো 10 এর সাথে হাফ গুণ করলে কত হয়? 5 হয়। সো এটা কাটা দাও, এটা কাটা আমরা 5 লিখতে পারি, ওকে। এবার দেখো আরো কাটাকাটি যায়, এখানে হলো 80, এখানে হলো 2, 80 এর সাথে জাস্ট 2 দিয়ে তুমি কাটাকাটি করো 40 হবে, আর উপরে একটা 5 আছে, 40 এর সাথে 5 গুণ করো 200, ঠিক আছে। খুব সহজ একটা ম্যাথ ছিল, এটা জিএসটি তে আসছে। তো আমাদের উত্তরটা হবে গিয়ে 200। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। এই অঙ্কটা করতে ভাই জীবনও তোমার 1 মিনিট বেশি লাগবে না, গ্যারান্টেড, হ্যাঁ। মানে পরীক্ষার মধ্যে তুমি এত চিত্রিত থাকবেই না, তুমি পরীক্ষা ডাইরেক্ট লিখবা w মানে প্রশ্নের মধ্যে তুমি এভাবে রাখ করো w mgh/t, h = x sin θ, তুমি জীবনত সূত্র তার প্রশ্ন লিখবা না। সো আই হোপ ইউ ক্যান সলভ ইট ইন উইদিন 1 মিনিট, ওকে। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা, আমি নেক্সট প্রবলেমে চলে যাই। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ডিউতে আসতে পারে, এটা জিএসটি তে আসছে, মনে রাখবা জিএসটি এর প্রবলেমগুলো ডিউ ফিজিক্সের প্রবলেমগুলো একবার রিলেটেড, মানে পার্থক্য খুব একটা নাই, ঠিক আছে। ডিউ ফিজিক্সের মধ্যে কিন্তু জিএসটি ফিজিক্সও মোটামুটি প্রশ্ন করে, মানে একবারে ইজি না, ইজি প্রশ্ন কিন্তু করবে না জিএসটি। লাস্ট বছর কিন্তু ম্যাথ প্রশ্ন যথেষ্ট হার্ড করছে, ফিজিক্সটা মোটামুটি করছে, মানে ডিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে। সো আমি বলবো যারা ঢাবির জন্য প্রিপারেশন নিবা তাদের কিন্তু জিএসটির জন্য কিন্তু ফিজিক্স প্রিপারেশনটা কভার হয়ে যাবে। আর জিএসটির জন্য কিন্তু নতুন কোনো প্রশ্ন ব্যাংক নাই, কারণ যেহেতু নতুন চালু হয়েছে, সো তোমাদের কিন্তু ঢাবি প্রশ্ন ব্যাংকি বা জয়গুলি কিন্তু সলভ করতে হবে আলটিমেটলি, যাদের ইচ্ছা জিএসটি। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো আমি যতটুকু বুঝেছি বুঝতে পারছো কিনা, দ্রুত তোমরা একটু দ্রুত বলে ফেলো বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে কি জাস্ট সূত্র, হ্যাঁ, P = mgh/t, জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি, হ্যাঁ, যে 80 আর 2 কাটাকাটি করছিলাম, 40 আর 5 গুণ করলে 200 হবে, ওকে। তো
তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমি হচ্ছে পরবর্তী প্রবলেমে চলে যাই। আমাদের নেক্সট যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসে 2014-15 সালে। এই প্রবলেমটাও কয়েকজন দিয়েছে, ঠিক আছে। আমাদের নেক্সট প্রবলেম ডিউতে যেটা আসছে 14-15, মানে আমরা মই রিলেটেড প্রবলেমগুলো এখনো সলভ করতেছি। প্রবলেম 2 কোথায় আসছে? ডিউতে 14-15 সালে। প্রশ্নটা হলো যে কোনো ব্যক্তি, আচ্ছা আমি এত প্রশ্ন না লিখে ডাইরেক্ট চিত্রতে বুঝে দিই, হ্যাঁ তাড়াতাড়ি হবে। প্রশ্নটা হলো এরকম, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ। তো কোন একজন ব্যক্তি কি বলতেছে যে ঘর্ষণবিহীন একটা তল বরাবর, এই যেটা হচ্ছে একটা তল, ঘর্ষণবিহীন একটা তল বরাবর 100 নিউটন ব্লক টেনে তুলছে। তার মানে এখানে একটা ব্লক ছিল, উনি এটাকে টেনে তুলতেছে, মানে F এটার মান হচ্ছে 100 নিউটন। বাট ভাষাগত কথা একটুখানি প্যাচ আছে। এখানে বলছে যে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন। আমি জাস্ট প্রথম লাইনের কিছু অংশ লিখে দিই, নত বুঝবা না। হ্যাঁ, প্রশ্নটা হলো কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের, কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন, 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর, এরপর হচ্ছে যে বললাম না যে 100 নিউটন, হ্যাঁ তল বরাবর ওই 100 নিউটন নিয়ে উনি হচ্ছে উঠাচ্ছে। প্রশ্নটা হলো ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তির, হ্যাঁ ব্যক্তির হচ্ছে কি পরিমাণ কাজ করা লাগবে। তার মানে আমাদেরকে কাজের মান চাইছে, যে কাজ ইকুয়াল টু কত। কন্ডিশনটা কি? সমদ্রুতি। এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। তার মানে চলো অপশনগুলো লিখি। একটা হচ্ছে 250 জুল, অপশন বি 500, অপশন সি 0, অপশন বি 100। ও আচ্ছা, এটা যে স্টুডেন্টটা প্রবলেম দেখেছে মনে পড়ছে। তোমরা এএপি পাঠশালা সম্পর্কে জানো, আমি একটু বলি আবার। তোমরা যারা 2 মাস আগে আমার একটা ভিডিওটা দেখছিলা, যে আমি তোমাদেরকে বলছিলাম কিভাবে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিবা, তখন বলছিলাম যে চ্যাপ্টার ভিত্তিক তোমরা পরীক্ষা দিবা, এবং পরীক্ষাটা যে দিবা এটার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট হচ্ছে এএপি পাঠশালা। তুমি ধরো ভেক্টর চ্যাপ্টারটা শেষ করছো, শেষ করার পর তুমি ভেক্টরের উপর পরীক্ষা দিবা না, নিউটনের বলবিদ্যা পড়ে ফেলবা। পরে নিউটনের বলবিদ্যা পড়ার পর ভেক্টরের উপর পরীক্ষা দিবা এএপি পাঠশালা। এই ওয়েবসাইটে তোমরা ঢুকবা, ঢুকলে তোমরা দেখবা চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, তোমরা হচ্ছে সেগুলোর উপর পরীক্ষা দিবে। পুরো টাইম যাবে, তারপর পরীক্ষা দেওয়ার পর তুমি কি কি ভুল করছো, তুমি নেগেটিভ মার্কিং সহ কত মার্ক পাইছো, সেগুলো কিন্তু খুব সুন্দর মতো দিয়ে দিবে। এই প্রশ্নটা হচ্ছে এএপি পাঠশালা দেওয়া হয়েছিল, আর এটা ডিউ থেকেও আসছে। তো তখন আমার যে স্টুডেন্টটা প্রবলেম দেখাচ্ছিল সেটা বলছে ভাইয়া এখানে তো আগেরটার মতোই তো, তাই না, mgx sin থিটা। তো এখানে যে ভুলটা করছে ও, সেটা হলো এই যে ভাষাগত কথার দিকে তাকায় নাই, এই যে উঁচু বলছে। তো 5 মিটার উঁচু, এটার মিনিংটা কি বলতো? এটার মিনিং হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা দিয়ে দিছে, এইখান থেকে এই দূরত্বটা দিয়ে দিছে। আমাদের আগের অঙ্কটা কি ছিল? p = mgx sin থিটা বাই t ছিল। তো x মানে কি ছিল? এতটুকু, sin থিটা মানে কি এতটুকু, বুঝছো? ওকে, এই অঙ্কে আসলে থিটাটা পুরো ফাউ দিছে, পুরাই ফাউ। এই অ্যাঙ্গেলটা দিছে তোমাদেরকে জাস্ট কনফিউজ করার জন্য। আমি শোনা দেখো, আমরা সূত্র কি জানি? p = mg/t, এটাই তো অরিজিনাল সূত্র, রাইট? এই অরিজিনাল সূত্রে কি কোনো অ্যাঙ্গেল আছে? কোনো অ্যাঙ্গেল নাই। ভাই আমি যদি উল্লম্ব দূরত্ব জানি, আমি অ্যাঙ্গেল দিয়ে কি করব? আমার তো অ্যাঙ্গেল জানারই দরকার নাই, আমার দরকার হলো উল্লম্ব দূরত্ব। ঠিক আছে, যদি প্রশ্নে উল্লম্ব দূরত্ব না দেয়, না দিয়ে যদি অতিপ্রস্থ দিয়ে দেয়, তখন অ্যাঙ্গেল লাগবে। মানে আমার দরকার হলো লম্ব, তো লম্ব দিয়ে দিলে ভাই অতিপ্রস্থ কি করব? দ্যাটস ইট। সো আমাদের ভ্যালুগুলো দেখো, এখানে হচ্ছে ভ্যালুগুলো কিছু দিয়ে দিছে, m দিয়ে দিছে মনে হয়, হ্যাঁ আচ্ছা m দেয় নাই, এখানে f দিয়ে দিছে। তো f মানে কি? mg, তো হচ্ছে f। ক্লিয়ার? তাহলে f h/t আমরা চাইলে এটাকে এভাবে বলতে পারি। তো খেয়াল করো এখানে f এর মান কত? f এর মান হচ্ছে 100 নিউটন। আচ্ছা এখানে কাজ বলছে, তো কাজ বলার কারণে তো আমার p লেখার কোনো দরকার ছিল না, আমি ভুল লিখে বলছি, এটা আমরা w দিয়ে করব। ঠিক আছে, কাজ বলছে, আমি ফার্স্টে ক্ষমতা হিসাব করে ফেলতেছিলাম। যাই হোক, উপরটুকু তো সেম, w = mgh। তো এখানে mg বদলে আমরা চাইলে f লিখতে পারি, তাই না? তাহলে কি হলো? f ইনটু কি হবে? আমাদের যে সরণটা হইছে, যে উল্লম্ব বরাবর যে সরণটা হইছে, তো f এর মান হচ্ছে কত? 100, আর উল্লম্ব বরাবর যে সরণটা h, এটার মান কত? 5। সো উত্তরটা হবে কি 500। কিন্তু স্টুডেন্টরা যে ভুলটা করছে সেটা হলো 100 * 5 * sin 30 লিখে ফেলছে, এটা লিখে ফেলছে। তাহলে কত হয়? 100 * 5 500, 500 গড়ে গেলে 250 হয়। খেয়াল করো 250 কিন্তু অপশনে আছে। তো স্যাররা এরকম চালাকি করবে, উত্তরটা হবে 500, বাট যে স্টুডেন্ট আমাকে প্রবলেমটা দেখাইছিল সে কিন্তু 250 বলছে। ক্লিয়ার? ওর কনফিউশন এটাই ছিল, ভাই এটা 500 হয় কিভাবে? উত্তরটা হলো যে ভাইয়া এই 30 ডিগ্রি আসলে ফাউ দিছে,
এটা জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য দিছে, এটা কোনো কাজে লাগবে না। সো উত্তরটা হবে 500। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। মই রিলেটেড অবজেক্টিভ বা এটা রিটেনেও চলে আসতে পারে। হ্যাঁ, রিটেনে যে সবচেয়ে বড় ম্যাথ আসবে এমন কোনো কথা নেই, ছোট ম্যাথ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ইস্টার যখন ঈশা এটাকে 250 বলে ফেলছিল। আচ্ছা, বাট বেনিয়ামিন তারপর হচ্ছে রাইসা, তোমরা সঠিক উত্তর দিয়েছো, এটা 500 উত্তর হবে। আচ্ছা, আমাদের সাথে এখন 41 জন যুক্ত আছে। ঠিক আছে সুমাইফা, তোমরা কমেন্টে জানিয়ে ফেলবা। হ্যাঁ, কে কে বুঝতে পারছো কমেন্টে দ্রুত জানিয়ে ফেলবা, তাহলে আমি মনে করি একটু ফাস্ট আগাতে পারবো। আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে বিভব শক্তি রিলেটেড। আমরা এখন চলে যাব প্রবলেম 3। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 2013-14 সালে। আর ইউ 13-14। প্রশ্নটা হলো 1 মিটার উঁচু টেবিলে, 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 100 গ্রাম ভরের একটি বইকে 30 সেন্টিমিটার দূরে সরানো হলো। প্রশ্ন হচ্ছে যে বইটির স্থৈতিক শক্তির পরিবর্তন কত? বইটির স্থৈতিক শক্তি মানে স্থিতিক শক্তি বা বিভব শক্তি গুলো একই কথা, সিনোনিম। হ্যাঁ, স্থৈতিক শক্তির পরিবর্তন কত? তো এই প্রশ্ন অনেক ধরনের অঙ্ক করে, বাট অ্যাকচুয়ালি কোনো অঙ্ক না, এটা হচ্ছে জাস্ট একটা থিওরি টাইপের। ধরো এটা হচ্ছে আমাদের ভূমি। হ্যাঁ, তো আমাদেরকে বলা হচ্ছে একটা টেবিলের কথা বলা হয়েছে, তার মানে ভূমি থেকে নিশ্চয়ই নির্দিষ্ট একটা উচ্চতায়, ধরো ভূমি থেকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় ধরো একটা টেবিল লাগে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সেই টেবিলটা। এই টেবিলে এই জায়গাটায় মনে করো আমি একটা বই রাখছিলাম। হ্যাঁ, তাহলে তোমাকে দেখতে হবে ভূমি থেকে বইটা কত উচ্চতায় আছে, এটাই তো তার বিভব শক্তি, রাইট? হ্যাঁ, তার মানে ধরে নিলাম ওর ভরটা হচ্ছে m এবং ভূমি থেকে সে h উচ্চতায় আছে, তাহলে এখন বইটার বিভব শক্তি কত? m g h। এরপরে কি বলছে দেখো, ভরের একটি বইকে তুমি 30 সেন্টিমিটার দূরে সরাতে চাইতেছো। তো তুমি তো টেবিলের উপরে ছিল, তুমি জাস্ট টেবিলের এক জায়গা থেকে 30 সেন্টিমিটার দূরে আরেক জায়গায় নেবা। ধরা যাক এইখান থেকে তুমি এখানে আনবা, তো এই দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার ধরা যাক। এখন বইটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? আগের মতোই তো h উচ্চতায় তো আছে, তাই না? তারপরে বইয়ের ভর কি চেঞ্জ হয়ে গেছে? আমরা যদি টেবিলের এক জায়গা থেকে আরেক জায়গায় নিই ভর কি চেঞ্জ হয়? ভর চেঞ্জ হয় না, তাহলে ভর mই থাকবে, আবার উচ্চতাও কিন্তু hই থাকবে। তার মানে বইটাকে আমি 30 সেন্টিমিটার সরাইলেও ওর কিন্তু বিভব শক্তি চেঞ্জ হয় না। খেয়াল করো, বিভব শক্তি শুধুমাত্র m g আর h এর উপর ডিপেন্ডেন্ট। তো আমরা টেবিল এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে m ও চেঞ্জ হয় না, g ও চেঞ্জ হয় না, h ও চেঞ্জ হয় না, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের বিভব শক্তি কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, এখানেও mgh, এখানেও mgh। সো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি আনুভূমিক বরাবর এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে কি হয় না? বিভব শক্তি পরিবর্তন হয় না। এখানে গতিশক্তি পরিবর্তন হইতে পারে, কিন্তু বিভব শক্তি পরিবর্তনটা আসলে হয়নি, এটা 0। ওকে, সো এটাকে আমরা বলে থাকি শূন্য কাজ। যখন আমরা আনুভূমিক বরাবর কোনো কিছু নিয়ে যাই সেটাকে আমরা শূন্য কাজ বলি, আবার যখন আমরা কোনো কিছুকে নিচে নিয়ে যাই সেটাকে আমরা ধনাত্মক কাজ বলি, যখন আমরা উপরে নিয়ে যাই সেটাকে আমরা ঋণাত্মক কাজ বলি। এরকম একটা প্রবলেম একটা স্টুডেন্ট দিয়েছে, আমি মুখে মুখে বলে দিই, আমি এটা লিখে সময় নষ্ট করবো না। প্রবলেমটা হলো এরকম যে কোনো একটা বস্তুকে ধরো সেটা হচ্ছে 10 কেজি, সেটা ভূমি থেকে আমি ধরো 5 মিটার উপরে নিলাম। অপশন 1 কাজটি হচ্ছে ধনাত্মক কাজ। তারপর 2 নম্বর অপশন ছিল যে আমি আনুভূমিক বরাবর 10 মিটার দূরত্ব নিলাম। তো 2 নম্বর অপশনে ছিল যে মানে বহুপদী, আর কি এটা বহুপদী 2 দিয়ে লেখা ছিল যে এটি হচ্ছে ধনাত্মক কাজ। এবং 3 নম্বর আরেকটা ছিল যে আমি একটা বস্তুকে উপর থেকে নিচে নিচ্ছি। হ্যাঁ, তো 3 নম্বর বহুপদী লেখা ছিল সেটা হচ্ছে একটা ঋণাত্মক কাজ। তো অপশন ছিল নিচের কোনটি সঠিক? খেয়াল করে দেখো, সবই মিথ্যা। উপর থেকে নিচে নিলে সেটা ধনাত্মক হয়, নিচ থেকে উপর নিলে সেটা ঋণাত্মক হয়, এবং এই বরাবর নিলে সেটা কি হয়? সেটা আসলে 0ই থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে যখন আমি কোনো বস্তুকে ছেড়ে দিব সে নিচের দিকে যায় না, তো নিচের দিকে গেলে সেটা তো জি পজিটিভ। খেয়াল করো, m তো ভাই নেগেটিভ হতে পারে না,
ঠিক আছে। তারপর সরণ তো নেগেটিভ হতে পারবে না এখানটাতে, যেহেতু উচ্চতা, শুধু উচ্চতা, সরণ বলবো না, জাস্ট উচ্চতাটা বলবো, এটা নেগেটিভ হতে পারে, তার জের উপর ডিপেন্ড করতেছে। তো যদি উপর থেকে নিচের দিকে হয় তখন ত্বরণের ডিরেকশনটা পজিটিভ, এর জন্য এটা আনসারটা হবে পজিটিভ। কিন্তু আমি নিচ থেকে যদি উপরে নেই তাহলে আমার ত্বরণটা কি জি এর উল্টা দিকে না, সো এটা নেগেটিভ হবে। আশা করি তোমরা এই ব্যাখ্যাটাও বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এখন। P = mgh এই রিলেটেড প্রবলেম, জিএসটি তে আরো কয়েকজন এটা দেখাইছো। ওকে ওকে, আচ্ছা আমরা নেক্সট চলে যাব হচ্ছে সেই তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাইছি যে ভাইয়া কুয়া রিলেটেড ম্যাথগুলো দেখাই দেন। এই টাইপটা ডিউ কিসের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি জানো? রিটেনের জন্য। অবজেক্টিভের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটেনের জন্য। তো এরকম একটা প্রবলেম আমি সলভ করে দিব। ডিউ 16-17 অর্থাৎ আমাদের বছরে আসছে। আচ্ছা তোমরা যারা হচ্ছে ডিউর প্রশ্ন খুব সহজ মনে হয়, মানে 2019 সালের প্রশ্ন দেখে মনে হয় আরে ডিউর কি প্রশ্ন করে, আসলে এই তো 18 সালে, আমি তো রিকমেন্ড করব ভাই 16-17 সালের প্রবলেমটা সলভ করো। 16-17 সালের প্রবলেমগুলা ফিজিক্সের আমি বলবো অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট ট্রিকি প্রশ্ন করছে। হ্যাঁ, যদি তোমার মানে যদি ডিউর প্রবলেম যদি খুব ইজি মনে হয় তাহলে 16-17 সালের প্রবলেম দেখো, মানে সলভ করে মজা পাবে আর কি। ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল এবং ব্রেন স্টর্মিং প্রশ্ন। তো এরকম একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই। একটি পানিপূর্ণ, এটা সহজ আছে, এটা ভাইবো না যে এটা কোনো কঠিন, আমি ওভারঅল বললাম আর কি। প্রশ্নটা হলো একটি পানিপূর্ণ কুয়ার, এটা হচ্ছে ডিউ 16-17, আমাদের আজকে প্রবলেম নাম্বার 4, ডিউ 16-17। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, আমি এই টাইপের অনেকগুলো অঙ্ক করাবো যেগুলো আসলে পরীক্ষায় বাট আসার সম্ভাবনা আছে। একটি কুয়ার গভীরতা 12 মিটার এবং ব্যাস 1.8 মিটার। একটি পাম্প 24 মিনিটে, একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। কুয়াটিকে পানি শূন্য করতে পারে। আচ্ছা, এইটার উপর প্রবলেম আমি সলভ করার পর তোমাদের কিন্তু একটা কুইজ দিব, ঠিক আছে? সো তোমরা সবসময় দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সেটার উপর আমি কিন্তু কুইজ দিয়ে থাকি। সো তোমরা একটু মনোযোগ দিও বেশি করে। হ্যাঁ, পানি শূন্য করতে পারে। তো প্রশ্ন হলো যে পানির ঘনত্ব যদি 1000 হয় পাম্পটির ক্ষমতা কত? এটা হচ্ছে একটা প্রশ্ন। পাম্পটির ক্ষমতা কত? আচ্ছা, তো আমি যদি অপশনগুলো লিখি 1.67 এইচপি, অপশন বি 3.34 এইচপি। কেবল সব হর্স পাওয়ার দিছে, একটা ঝামেলা করে দিছে না? হর্স পাওয়ার দিলে তো হিসাব নিকাশে একটু ঝামেলা হবে, তাই না? এগুলো সব এইচপি দিয়ে দিছে। আমরা আগে বেসিক শিখব আগে। হ্যাঁ, অঙ্ক এইচপি টেসপি এগুলো পরে এমনি কনভার্ট করা যায়। রেডি? ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে কুয়ার শেপটা কিরকম। আমাদের ফার্স্ট স্টেপ কি? শেপ দেখতে হবে, শেপ। তো কুয়া সাধারণত আমরা সিলিন্ডার আকৃতি বলে থাকি, সিলিন্ডার আকৃতি এরকম, ঠিক আছে? সো আমরা যদি কুয়া আঁকি, দেখো, হ্যাঁ, এটা শেপটা অ্যাকচুয়ালি সিলিন্ডার আকৃতি। তো কি বলা হলো? গভীরতা হচ্ছে 12 মিটার। সো পুরাটাকে আমরা বলবো যে h = 12। তারপর কি বলবো? ব্যাস হইতাছে গিয়ে 1.8, ব্যাস 1.8। তার মানে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরাটা বা 2r এটা হবে গিয়ে 1.8। তো 2r যদি 1.8 হয় তাহলে ব্যাসার্ধ কত? 0.9, তাই না? সো আমরা এখান থেকে এটা বলতে পারি r = 0.9। এটা একটু পরে কাজে লাগবে। একটি পাম্প 24 মিনিটে, সো এটা টি এর মান, ঠিক আছে? 24 মিনিট কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পানি শূন্যর মিনিংটা কি? আগে কুয়াতে পানি ছিল, আগে কুয়াতে এই পরিমাণ পানি ছিল। পরবর্তী কন্ডিশন, তোমাকে দুটো কন্ডিশন চেক করতে হবে, একটা হচ্ছে আদি কন্ডিশন, একটা পরবর্তী কন্ডিশন। মানে কি? তুমি যখন মোটরটা চালু করছো তখন দেখবা কি পরিমাণ পানি আছে, আবার তুমি যখন মোটরটা অফ করে ফেলছো তখন দেখবা কি পরিমাণ পানি আছে। এই হিসাবটা দিয়ে তুমি ইজিলি সলভ করতে পারবা। তো এটা হচ্ছে আমার আদি অবস্থা, এটা হচ্ছে আমার পরবর্তী অবস্থা। তো পরবর্তী অবস্থায় কি কোনো পানি তো থাকবে না, কারণ আমি এখানে একটা মোটর রাখছি। ধরো এই পাশে হচ্ছে আমার মোটর, হ্যাঁ, এখানে আমার মোটরটা কি করবে? একটা পাম্প থাকবে, ওই পাম্পটা একবার নিচ পর্যন্ত ওটা পানি উঠায় কি করে ফেলবে? একবারে পানি শূন্য করে ফেলবে। তাহলে পানি শূন্য অবস্থায় কিন্তু আমরা খালি কতখানি? পুরাটাই তো খালি হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা চলে যাই সেই সূত্র, শর্টকাট সূত্র। সেটা হচ্ছে আমাদেরকে আগে ভার কেন্দ্রের সরণ নির্ণয় করতে হবে। কিসের সরণ? ভার কেন্দ্রের সরণ। এটা কি ভাইয়া? এটা তোমাদের একটা প্রশ্ন, ভাই এটা কি?
এটা হচ্ছে আমরা যে সূত্র জানি P = mgh/t, এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন ক্ষমতা নির্ণয়। আবার m কিন্তু প্রশ্নে দিয়েই দেয় না, মানে কি পরিমাণ পানি আমরা সরাইছি সেটা প্রশ্নে দেয় না, ঠিক আছে? তো না দেখ, এটা তো পানি, তো পানির আমরা ঘনত্ব মুখস্থ জানি 1000, তাহলে m = ρv, ঠিক আছে? তবে g রইল, h রইল, এইখানে ভাই এই h টাই হলো গিয়ে ভারকেন্দ্রের সরণ। এটা কিন্তু উচ্চতা না, এটা ভারকেন্দ্রের সরণ। ভারকেন্দ্রের সরণ মানে কি আমরা জানি এটার ভারকেন্দ্র কোথায় অবস্থিত, একবারে এক্সাক্ট মাঝখানে। তো যখন পানি তুমি পুরোটা খালি করে ফেলবা তখন ভারকেন্দ্র এখানে থাকবে না, এটা পানি পূর্ণ ছিল দিকে ভারকেন্দ্র মাঝখানে হয়েছে। ক্লিয়ার? পানি যদি এতখানি হয় তাহলে ভারকেন্দ্র কোথায় চলে যাবে বলো তো? ভারকেন্দ্র তখন এখানে এসে পড়বে। তাই এই যে ডিসটেন্সটা, যে আগে ভারকেন্দ্র ছিল এইখানটাতে, এখন ভারকেন্দ্র এসে পড়লো এইখানটাতে, মানে যদি অর্ধেক করে ফেলে আর কি, তাই এই সরণটাই হলো গিয়ে h। ক্লিয়ার? এই সরণটাই হবে গিয়ে h। আচ্ছা, তাহলে আপাতত আমি এই প্রবলেমটা সলভ করি, তারপর এইটার মতো করে আরেকটা প্রবলেম সলভ করব, তারপর আরেকটা প্রবলেম তোমাদেরকে করতে দিব। এই হচ্ছে আমাদের পানি। তো খেয়াল করো, রো এর মান আমরা জানি 1000। v মানে কি? v টা হচ্ছে পানির আয়তন। খেয়াল করো, v টা আসে কোথা থেকে? m থেকে না। m মানে কি ছিল? এই কুয়াটার ভর না, পানির ভর। m মানে হচ্ছে পানির ভর। তার মানে v টা কি হবে? যে পরিমাণ পানি আছে তার আয়তন, রাইট? এখন কি পরিমাণ পানি আছে এটা তো আমরা ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে সিলিন্ডারের আয়তন, মানে কুয়াটার আয়তন যা পানির আয়তন তা। কেন? কারণ পানি তো পুরোটাই কুয়ার মধ্যে আছে। এখন আমাদেরকে বি এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা কোন সূত্র? সিলিন্ডারের আয়তনের সূত্র। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? আমরা 19 শিখছি পাই আর স্কয়ার h। এখন h এর সাথে h তোমরা ভুলে ফেলতে পারো, h এর সাথে h ভুলে ফেলতে পারো, দ্যাটস ওয়াই এটাকে আমরা h নাম দিব না, আমরা ওটাকে l নাম দিব, ঠিক আছে? তাহলে আমরা নাম দিয়ে দিই যে রো ভি জি ইনটু, সরি, রো ভি এর জায়গায় লিখো পাই আর স্কয়ার l ইনটু, এখানে g আছে, h আছে, ডিভাইডেড বাই t আছে। আমি এটার মধ্যে শুধুমাত্র h বের করে দেখাবো, আর কিছু বের করে দেখাবো না, এটা লাগবে না। রিজন কি? রো এর মান আমরা বুঝতে পারি, পাই পারি আর পারি, l টা হচ্ছে দৈর্ঘ্য। এখন এটা ডিপেন্ড করতেছে যে তুমি কি পরিমাণ পানি সরাইছো তার দৈর্ঘ্যের উপর। আমরা যে পানি সরাইছি খেয়াল করো, পুরো h পরিমাণই তো পানি সরাই ফেলছি, তার মানে আমাদের l এর মানটা কি হবে? এই অঙ্কের জন্য 12। খেয়াল করো, কিন্তু এই অঙ্কের জন্য আমি শব্দের উচ্চারণ করছি, কারণ অন্য অঙ্কে l এর মান চেঞ্জ হতে পারে। l মানে কিন্তু আমি বলি নাই যে কুয়ার উচ্চতা, l মানে হচ্ছে আমি যতটুকু উচ্চতায় পানিটা আমি সরাইছি। যদি প্রশ্নে বলে দেয় যে পানি পূর্ণ কুয়া থেকে অর্ধেক করে ফেলছে, তাহলে l এর মান কত? অর্ধেক। এই অঙ্কে l এর মান পুরোটাই হবে, কারণ আমরা কিন্তু সব পানি সরাই ফেলছি। আমরা যতটুকু পানি সরাবো তার দৈর্ঘ্যটাই হবে l। এই অঙ্কে আমরা পুরো 12 মিটার পানি দেখো খালি করে ফেলছি, কোনো পানি আর নাই, তাহলে l এর মান হবে কি 12। কিন্তু h এর মানটা কিন্তু 12 হবে না। তো h এর মান কি হবে সেটা আমি এখন তোমাদেরকে, সূত্রটা হচ্ছে আমি যাতে মনে রাখি, তো আমি অ্যাকচুয়ালি এটা অভ্যাস থেকে শিখছি। এই টেকনিকটা হচ্ছে বইয়ে নাই, ফার্স্ট অফ অল এটা বইয়ে নাই, এটা অভ্যাস থেকে শেখা। তো হচ্ছে তোমরা চাইলে টেকনিকটা ফলো করতে পারো, ঠিক আছে? আমি টেকনিকটা তোমাদেরকে বলি যে বাম পাশে হবে ইনিশিয়ালি খালি। দেখো, ইনিশিয়ালি শব্দের অর্থ কি তোমরা জানো? প্রারম্ভিক অবস্থায় যতটুকু খালি আছে, ইনিশিয়ালি খালি, তারপর প্লাস ফাইনালি খালি, ডিভাইডেড বাই কি হবে? 2। এটা হচ্ছে কি আমাদের ভারকেন্দ্রের সরণের বেসিক সমীকরণ। এটা কিন্তু কোনো মেইনবুকে পাবা না, ঠিক আছে? এখন পরীক্ষার হলে এই সূত্রটা লেখারই দরকার নেই, তোমরা ডাইরেক্ট অঙ্ক করবা। কি? ভারকেন্দ্রের সরণ সমান সমান ইনিশিয়ালি খালি যে মানটা আছে না ওইটা লিখবা, প্লাস দিয়ে ফাইনালি খালি যে মানটা ওইটা লিখবা। বাংলায় এই সূত্র লেখার কোনো দরকার নেই, ক্লিয়ার? কারণ এই সূত্রটা তো বাংলা আকারে তো বইয়ে নাই, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো 100% শিওর তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা বইয়ে আছে, বইয়ে মানে ডাইরেক্ট মান আকারে আছে। তোমাদের বই দেখো ইফেক্ট স্যারের বই আছে কি ভারকেন্দ্রের সরণ সমান সমান ধরো 10 + 0/2। এই যে 10 কি 0 কি এগুলো বর্ণনাগুলো বইয়ের মধ্যে নাই। 10 মানে কি 0 মানে কি বর্ণনাগুলো বইয়ের মধ্যে নাই, কিন্তু মান বসানোটা তো আছে, দ্যাটস ওয়াই তোমরা এটা অঙ্ক করলে মান পাবা। আচ্ছা, এবার আসি ইনিশিয়ালি খালি। তো যখন আমরা মোটরটা চালু করব সেটাকেই বলে ইনিশিয়ালি। তো আমরা হচ্ছে উপর থেকে তাকায় দেখব যে কি পরিমাণ খালি আছে। এখানে তো ভাই কোনো খালিই নাই, পুরোটাই তো পানি দিয়ে পূর্ণ, তাহলে ইনিশিয়ালি খালি মানটা হবে 0। সো এই অঙ্কের জন্য ইনিশিয়ালি খালি মানটা 0। ফাইনালি খালি মানে কি? মোটরটা যখন তুমি অফ করে দিছো, তো মোটরটা কখন অফ করছো? সব পানি যখন উঠে ফেলছো। এখন খালি কতখানি? এখন তো পুরো 12 মিটারই তো খালি। এই যে 12 মিটার ছিল পুরোটা এখন খালি হয়ে গেছে। তাহলে ফাইনালি খালিতে তোমরা কি বসাবা? 12 বসাবা, নিচে 2, তাহলে 0 + 12/2 এর মানটা কত হবে? 6 মিটার। খেয়াল করছো ভারকেন্দ্রের সরণটা কিন্তু 6। সো এখানে h এর মানটা আমরা কত বসাই দিব? 6 বসাই দিব। অঙ্ক শেষ।
ক্লিয়ার? আমি আরেকবার সলভ করি। রো এর মান 1000 বসাবা, পাই 3.1416 আর স্কয়ার, আর এর মান কত দেখো 0.9, ঠিক আছে? তো স্কয়ার হবে মানে 0.9 ইনটু 0.9। তারপর হচ্ছে এল এর মানটা কত বসাবা, এল এর মানটা কত বলছিলাম পুরো 12টাই, পুরো 12 হবে। তারপর জি এর মান 9.8, তারপর হচ্ছে কি এইচ এর মানটা আমি মাত্র বের করে দিলাম 6, এবং টি এর মানটা কত হবে 24 ইনটু 60, ঠিক আছে? সো আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন আমি এই প্রবলেমটাকে আরেকটু কমপ্লিকেটেড পর্যায়ে নিয়ে যাব আস্তে আস্তে। তো আচ্ছা, যে আনসারটা বের হবে ওটাই কিন্তু আনসার না, ওটা জুল আকারে, ওটা কি আকারে বের হবে, ওটা আমাদের ওয়াট আকারে বের হবে। বাট আমাদের প্রশ্নে কিন্তু সব এইচপি আকারে দিয়ে দিচ্ছে, অর্থাৎ আবার 746 দিয়ে আবার ভাগ করা লাগবে, ঠিক আছে? তোমরাই বলো এই অঙ্কটা, মানে অঙ্ক তো অনেক ইজি, সত্যি কথা অঙ্ক অনেক ইজি, কিন্তু এটা ক্যালকুলেশনটা যদি তুমি করতে চাও এটা জীবনে তুমি 2 মিনিট লাগে পারবা না। আমি এই প্রবলেমটা সবার লাস্টে সলভ করছি, বুঝতে পারছো? এটা যখন আমি ধরছি, আমি ফার্স্টে পড়া শুরু করতে নিয়েছিলাম যে এই যে এতটুকু যখন করে ফেলছি তখন আমি থেমে গেছি। বলতো কেন থামছি? এটা রিজন হলো আমি ওটা পারবো, কিন্তু এই ক্যালকুলেশনটা বাইরে ভাই, এটা বসা করলে ক্যালকুলেটর তো নাই আমার হাতে, ডিও তো ক্যালকুলেটর পাবা না। এই ক্যালকুলেশনটা আমি হাতে করতে গেলে আমি 2 মিনিট আগে পারবো না। তো এর জন্য আমি কি করছি, কোশ্চেনটা গোল্লা মেরে রেখে দিয়েছি, গোল্লা মেরে আমি পরের প্রশ্ন চলে গেছি। তো আমি যে স্কিপ করে চলে গেলাম, কিছু পরিমাণ টাইম তো সেভ হয়েছে। এরকম কয়েকটা প্রবলেম যদি টাইম সেভ হয়, প্রত্যেকটা টাইম সেভ যোগ করে দেখা গেল এটার জন্য আমি লাস্টে 2 মিনিট সময় পেলাম। ওই 2 মিনিটে আমি হচ্ছে ক্যালকুলেশন করে এটা উত্তরটা আমি দাঁড়াইছি। তোমরা এই কাজটা করবা, তোমাদেরকে ট্র্যাপে ফেলা হবে। স্যাররা এরকম সহজ প্রবলেম দিবে যাতে তুমি এটা সলভ করো, কিন্তু তুমি যখনই সলভ করতে নিবা তুমি 13 পাবা না, কখন 2-3 মিনিট চলে গেছে, আরো বেশি টাইম চলে গেছে, এটা কিন্তু তোমার লস ভাই। পরে দেখা যাবে লাস্টে গিয়ে তুমি সহজ কিছু প্রবলেম করতেই পারো না, তখন অনেক আফসোস হবে। সো তোমাদেরকে বলবো এমন টাইপের প্রবলেম যদি আসে তোমরা গোল্লা মেরে রাখবা, তোমরা এটা লাস্টে আনসার করবা। খেয়াল করো, অঙ্ক কিন্তু ইজি, অঙ্ক ইজি, কিন্তু এই যে আমি বলতেছি যদি এত বাজে ক্যালকুলেশন, এটা খুবই বাজে ক্যালকুলেশন, এটা করা শুরু করো ভাই, খুবই বাজে ক্যালকুলেশন। মানে 1000 পাই 3.14, আর এর মানটা দেখো 0.9 এর হোল স্কয়ার, মানে 0.9 ইনটু 0.9। তারপরে দেখো অনেকগুলো টার্ম, তো এগুলো ক্যালকুলেশন করা সম্ভব। তোমরা যারা এই ক্যালকুলেশনগুলা গুণ কাটাকাটি এগুলো ভয় পাও, এবং যারা হচ্ছে আমার ক্লাস নতুন দেখতেছো, তোমরা কয়েকজন দেখলাম, আমি নামই শুনি নাই কখনো, বাট লাস্ট ক্লাস আমি দেখছি তোমরা ক্লাসে জয়েন করছো, তোমরা আমার প্রথম ক্লাস করতেছো, তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা ইউটিউবে গিয়ে ক্যালকুলেশন হ্যাক্স উইথ রাফি এইটা লিখে সার্চ দিবা। ক্যালকুলেশন হ্যাক্স HACKS উইথ রাফি এটা লিখে সার্চ দিলে একটা প্লেলিস্ট আসবে, ওখানে পুরো 7টা ভিডিও আছে। ওই ভিডিওগুলো হচ্ছে কিভাবে ক্যালকুলেটর ছাড়া, এই যে যেমন এরকম টাইপের প্রবলেমগুলো, আমি এখানে আর টাইম নষ্ট করবো না, আমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে, এটা মাত্র আমি 4 নম্বর প্রবলেমে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবা। যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যারা পুরানো আছো তোমরা 7টার মধ্যে অনেকে 2-3টা দেখছো বাট সবগুলো দেখো নাই, তোমরা অবশ্যই আজকে রাতে কি করবা, ওই বাকি ভিডিওগুলো দেখে নিবা। এতে হবে কি, যদি এরকম টাইপের কোনো প্রবলেম দিয়ে দেয় যে যেগুলো ক্যালকুলেশন করতে 2 মিনিটের বেশি লেগে যায়, সেগুলো কিভাবে আরেকটু কম সময়ের মধ্যে করা যায় সেই টেকনিকগুলো আমি ওই ভিডিও দেখা দিয়েছি। আজকে এটা নিয়ে আমি আলোচনা করলাম না। ওকে, তোমরা আপাতত কমেন্টে জানাও যতটুকু বুঝেছি এতটুকু বুঝছো কিনা। আমি আরেকটা প্রশ্ন বানাই দিব এই রিলেটেড, তোমরা দ্রুত একটু কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, এই যে যারা বলতেছে ইসরাত জাহান ইশার 4-5 মিনিট লাগবে, না এতক্ষণ লাগবে না, 4-5 মিনিট মানে প্রথম লাগবে। এখন যদি তুমি করো তোমার 4-5 মিনিট লাগবে, বাট যদি তুমি ওই যে বাসাতে প্র্যাকটিসের কথা বলো না, যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো আর যদি ধরতে পারো যে উপরে নিচে কোনটার সাথে কোনটা আগে কাটাকাটি করতে হবে বা উপর কত দিয়ে গুণ করতে হবে, সেই টেকনিকগুলো যদি তোমরা জানো ভাই, এগুলোও কিছুই না। হ্যাঁ 2 মিনিট লাগবে, আমি নিজেই বলতেছি ভাই 2 মিনিটের ভিতরে আমি পারবো না, আমি এটা 2 মিনিটের ভিতরে পারবো না, আমার 2 মিনিট লাগবে মিনিমাম। কিন্তু 2 মিনিট কি খুব বেশি সময়? তুমি যদি অন্য অবজেক্টিভ যদি তুমি 10 সেকেন্ডে 20 সেকেন্ড আনসার দিতে পারো, তোমার যে টাইমটা সেভ হইতেছে ওইটা এখানে অ্যাপ্লাই করবা, দ্যাটস ইট। আচ্ছা, আমি তাহলে এখন নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন নেক্সট প্রবলেমে চলে যাব। তোমরা এটা তাহলে আরেকবার বুঝে নিই। হ্যাঁ, এই যে ইনিশিয়ালি খালি মানে কি, আমরা কি দেখবো মোটর যখন চালু করছি তখন এখানে কি পরিমাণ পানি আছে, খালি আছে। খেয়াল করো, যখন আমরা মোটরটা চালু করছি কোনো খালি তো নাই, পুরোটাই তো পানি, তাই ইনিশিয়ালি খালি, এটার মানটা কত 0। খালি মানে তো বুঝো ভাই, একটা কুয়া যদি পুরোটাই পানি থাকে খালি এলো কই থেকে, খালি তো নাই 0। আর ফাইনালি খালি, এটা মিনিংটা কি, তোমার মোটর যখন অফ করে ফেলছো তখন তুমি দেখবা মোটর কতটুকু খালি আছে, মোটর তো ভাই পুরোটাই খালি, তাইলে 12 বসাবা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন এই প্রবলেমটা আমি আরো বেচাবো।
ঠিক আছে? আমি শুধুমাত্র থিওরি আকারে পেঁচাবো, মানটা নিয়ে আর তোমাদের ঝামেলা করবো না। যেমন এই প্রবলেমটা আমি যদি তোমাদেরকে বলি যে পানি পূর্ণ হতে অর্ধপূর্ণ করলে তখন কি হবে? অর্ধপূর্ণ করলে তখন কি হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো এটা আমরা আনসারে যাই। তো আমাদের মেইন ঝামেলা পড়ে কারা কারা, দুটা জিনিস না, একটা হচ্ছে গিয়ে ওই যে এল আর একটা হচ্ছে এইচ, বাকি তো আর কেউ ঝামেলা করে না, তাই না? আচ্ছা, তো আমরা এল নিয়ে আলোচনা করবো। এল মানে কি ছিল? এল মানে বলছিলাম যে পানির দৈর্ঘ্য। এখন পানির আবার দৈর্ঘ্য হয় কিভাবে? অ্যাকচুয়ালি এটা আমি বুঝেছি যতটুকু উচ্চতা, মানে তোমরা সহজভাবে বুঝার জন্য পানির দৈর্ঘ্য শব্দ উচ্চারণ করছি, বাট অ্যাকচুয়ালি কি হবে? উচ্চতা। এখন উচ্চতা বলতে তোমরা আবার এইচ এর সাথে বলায় ফেলো, ঠিক আছে? এটা বলাবা না, একটা এল আর একটা এইচ দুটো কিন্তু আলাদা জিনিস। যেটা এইচ, হ্যাঁ, সেটা আমরা কিভাবে নির্ণয় করবো? সূত্রটা দিয়ে, ইনিশিয়ালি খালি প্লাস ফাইনাল খালি বাই 2। কিন্তু এল কোনো সূত্র না, চিত্র দেখে ঠাস করে আমরা বলে দিতে পারবো। কেমনে? আমার পানি ছিল আগে পুরোটাই, মানে পুরো উচ্চতা জুড়ে আমার পানি ছিল, ঠিক আছে? তো পরবর্তীতে আমি কি করছি দেখো, পানি পূর্ণ হতে আমি অর্ধপূর্ণ করছি, তাই না? আমার এখন পানি আছে কতখানি? এই যে এতখানি, হ্যাঁ? এখন তুমি দেখবা কতটুকু পানি উঠে ফেলছো। তো তুমি কি এতটুকু পানি উঠে ফেলছো না? হ্যাঁ। তো পুরাটা যদি তোমার এইখান থেকে এইটা পুরাটা কত ছিল? 12 মিটার ছিল, বা এইচ, আমি এইচ বলতেছি, হ্যাঁ, এইচ ইকুয়াল টু 12 মিটার। তাহলে এল ইকুয়াল টু কত হবে? 12/2 হবে না? হ্যাঁ, কারণ তুমি কতটুকু পানি সরাসরি সেটাই এল। আগের অঙ্কে এল এর মান ছিল এইচ, মানে 12 ছিল। এটা কারণ কি? কারণ আগে সব পানি উঠে গেছে, এখন তুমি সব পানি উঠে নেবে, তাহলে এল এর মান কিন্তু 12 হবে না। এই অঙ্কের জন্য এল এর মান হবে 6। ক্লিয়ার? তাহলে আমরা এল এর মান বসাবো 6। এবার আসি এইচ মানে কি? ঘর্ষণ। ঘর্ষণের সূত্র কি ছিল? ফার্স্টে ইনিশিয়ালি খালি। তো দেখো ইনিশিয়ালি কোনো খালি নাই, পুরাই পানি দ্বারা ভরা। তাহলে কি হবে? 0 হবে, তারপর প্লাস দিয়ে হবে গিয়ে ফাইনালি খালি। এখন কি করো, আমাদের মোটরটা এখানে অফ করে দিছি, হ্যাঁ, পানি পূর্ণ থেকে আমরা অর্ধপূর্ণ করার পর আমরা মোটরটা অফ করে দিছি। এখন আমরা দেখবো খালি আছে কতটুকু, ভরা কতটুকু সেটা না, খালি আছে কতটুকু। খালি আছে কতটুকু না? তো এতটুকু তো 6 না? তাহলে আমরা কত বসাবো? 6 ডিভাইডেড কত দিবে? 2 দিবা। তার মানে উত্তর কত আসলো? 3। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে আমাদের ঘর্ষণের বেসিক। এখন আরেকটু ডিপে ঢুকি, যদি বলো যে ভাই আপনি ঘর্ষণের চিত্রটা দিয়ে বুঝিয়ে দেন, তাও আমি ব্যাখ্যা দিতে পারবো। দেখো, এই ছিল আমাদের কুয়া, এই যে কুয়াটা ছিল ফার্স্টে যখন পানিপূর্ণ অবস্থায় ছিল, তখন মধ্যবিন্দু কোথায় ছিল? এই জায়গাটা না? তাহলে এখান থেকে এতটুকু যদি 12 হয়, তাহলে আমাদের ঘর্ষণ যে হবে, আগে আমরা কি বলি? ভারকেন্দ্র বলি। এই অবস্থায় আমাদের ভারকেন্দ্র কোথায় আছে? ভূমি থেকে কত উপরে আছে? 6 মিটার উপরে আছে। এখান থেকে কত মিটার উপরে? 6 মিটার উপরে। কিন্তু যখন এই পুরোটাই পানি, কিন্তু যখন এইটাকে আমি কি করে ফেলতেছি? আমি অর্ধেক করে ফেলতেছি, তখন আমার পানি কিন্তু এখন এতটুকু, এখানে কিন্তু কোনো পানি নেই। তাহলে এতটুকুর ভারকেন্দ্র কোন জায়গায় হবে? আগের জায়গায় হবে জীবনে সম্ভব? এখানে ভারকেন্দ্র হওয়া সম্ভব না। আমরা জানি একটা বই কল্পনা করো, বইয়ের ভারকেন্দ্র কোথায় থাকে? মাঝখানে না? তো আমার তো এখানে পানি নেই, তাহলে আমার ভারকেন্দ্র কিভাবে এখানে হয়? আমার ভারকেন্দ্র হবে যেই জায়গায় বস্তু আছে তার মিডল পয়েন্টে। তো আমার বস্তু হচ্ছে এতটুকু এরিয়া জুড়ে, মানে পানির কথা বলতেছি, তার মিডল পয়েন্ট তো খোঁজা পাই খুবই সিম্পল, এই জায়গাটা। এতটুকু যদি 6 হয়, তাহলে এই মিডল পয়েন্টটা কতখানি হবে? 3 মিটার উচ্চতায়। হ্যাঁ, তার মানে যখন পানিটা পুরো ফুল ছিল, তখন ভারকেন্দ্রটা ছিল ভূমি থেকে 6 মিটার উপরে। যখন আমাদের পানি পূর্ণ থেকে কি হলো? অর্ধপূর্ণ হইলো, তখন সেটা কিন্তু ভারকেন্দ্রটা ভূমি থেকে 3 মিটার উপরে। তাহলে সরণ হিসেবে কতটুকু? আগে ছিল 6 মিটার উপরে, এখন 3 মিটার উপরে। তাহলে ভারকেন্দ্রের সরণ কতটুকু? 6 - 3 = 3। এই যে দেখো 3। ক্লিয়ার? তো ওইভাবে আমি কেন শিখে নেই, এভাবে ফার্স্টে শিখে নেই কারণ অনেক সময় চলে যাবে। তোমরা পরীক্ষা হলে আসলে করবা এইভাবে। আর বেসিক, একবারে বেসিক বোঝানোর জন্য আমি চিত্র দিয়ে বুঝিয়ে দিলাম। এগুলো তোমরা রিটেনও করবা না, অবজেক্টিভও করবা না। তোমরা অবজেক্টিভে করবা, রিটেনও করবা, এভাবেই করবা, ঠিক আছে? ওইভাবে করতে গেলে এত সময় পাবে না, এত হিসাব নিকাশ করার সময় নেই, অঙ্ক শেষ। আচ্ছা, এখন অন্য একটা প্রবলেমে চলে যাই, মানে এই রিলেটেডই, যে অর্ধপূর্ণ থেকে যদি আমি, তোমরা জাস্ট, আচ্ছা তোমরা এখন কমেন্টে মান বলবা, ঠিক আছে? আমি কুইজ দেই, রেডি? নাম্বার 1 কুইজ, যে অর্ধপূর্ণ হতে কি বলবো? আরো অর্ধেক খালি করলে
তোমরা L এর মান কত সেটা কমেন্টে জানাও, H এর মান কত সেটা কমেন্টে জানাও। প্রশ্নটা কি ক্লিয়ার? প্রশ্নটা হচ্ছে অর্ধপূর্ণ হতে তাহলে একটা চিত্র আঁকো, অর্ধপূর্ণ চিত্রটা আঁকো। মানে মোটর চালু করার আগে আমাদের পানি হলো এতখানি, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটা হচ্ছে 12 আর এতটুকু হচ্ছে 6। তো অর্ধপূর্ণ হতে আমি আরো অর্ধেক করব। আরো অর্ধেক মানে কি? এইটা ছিল 6, এটাকে আরো অর্ধেক করো, এই এতটুকু হয়ে যাবে। তার মানে এতটুকু হবে 3। এখন তোমরা L এর মান বাইর করে বলো, কমেন্টে বলো, আর H এর মানটা বলো। এই দুটো মানটা কমেন্টে জানিয়ে দাও। দ্রুত তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও L এর মানটা কত হবে এবং H এর মানটা কত হবে। শ্রেয়া বলতেছে H এর মান হবে কি 3 এবং L এর মান হবে কি 6। তারপর রাইসা, তারপর হচ্ছে তাসনিয়া আরমান, নিহা। আচ্ছা, তোমরা এক একজন এক এক রকম উত্তর দিতেছো। আচ্ছা, আরো কিছুক্ষণ সময় দিলাম, একটু দ্রুত চিন্তা করো, দ্রুত। যে L আসলে ছিল হচ্ছে যতটুকু উচ্চতার আমি পানি সরাইছি। তো আমার পানি দেখো 6 মিটার উচ্চতা পর্যন্ত ছিল, এখন পানি আছে কি 3 মিটার উচ্চতা পর্যন্ত। তাহলে আমি সরাইছি কত? 3 মিটার না? আগে ছিল এতখানি, এখন করে ফেলছি এতখানি। এই যে লাল অংশটুকু হচ্ছে আগে ছিল, কালো অংশটুকু এখন। তাহলে সরাইছি কতটুকু? 3। তাহলে L এর মান হবে গিয়ে 3। আর H মানে কি? H মানে হচ্ছে ফার্স্টে লিখবা ইনিশিয়ালি খালি। তো ইনিশিয়ালি খালি কতটুকু? এই এতটুকু তো আমাদের ইনিশিয়ালি খালি। এটার মানটা কত? 6। তাহলে ইনিশিয়ালি খালি হবে 6 প্লাস দিয়ে দিব ফাইনালি খালি। তো ফাইনালি খালি কতখানি? পুরোটা ছিল গিয়ে 12 আর এতটুকু হলো 3। তাহলে ফাইনালি খালি কত? 9। তাহলে কি হবে? 6 যোগ 9 ডিভাইডেড বাই 2। খেয়াল করো কিন্তু পুরো হিসাবটা। তাহলে কত হলো? 15/2। তো 15/2 মানে কত? 7.5। কই 7.5 কে লিখছো কমেন্টে একটু দেখি তো। হাই এতজন ভুল করতেছো। মিতু মন্ডল বলতেছে 9। তারপরে হচ্ছে তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম। বেনিয়ামিন বলতেছে H এর মান 1.5। দ্রুত কমেন্টে জানাও। সূত্রটা হচ্ছে ইনিশিয়ালি খালি প্লাস ফাইনালি খালি ডিভাইডেড বাই 2। তোমাদের চিত্র দিয়ে চিন্তা করা লাগবে না, চিত্র দিয়ে চিন্তা করলে অনেক কনফিউশন তৈরি হবে। বেসিক সূত্র ওইটাই, ইনিশিয়ালি খালি প্লাস ফাইনালি খালি ডিভাইডেড বাই 2। ইনিশিয়ালি খালি প্লাস ফাইনালি খালি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই সূত্র দিয়ে তোমরা প্রবলেমটা সলভ করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, আজানের জন্য আমরা একটু ব্রেক নিচ্ছি। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব একটু পরে। তোমরা চলে যাও না।
এই হচ্ছে আমাদের প্রশ্ন, স্প্রিং রিলেটেড প্রবলেম। এটা ঢাকা ইউনিভার্সিটি একবারে লেটেস্ট প্রশ্ন, কিন্তু একবারে লেটেস্ট। হ্যাঁ, তো অনেকে হয়তো বা আমার স্টুডেন্ট যারা আসো এখন হয়তো মাঝে মধ্যে দেখি ক্লাস করো, তোমরা কেউ আসো কিনা জানাও যে ভিউতে চান্স পেয়েছো, যদি থাকো তাহলে বললো যে তোমরা এই প্রশ্নটা আনসার পারছিলে কিনা, যদি কেউ থাকো আর কি। লাস্ট ক্লাসে ছিলাম, বাট আজকে থেকে মনে হয় কম হবে, এটা স্বাভাবিক, কারণ প্রথম দিনে এমনি একটু মজা করে ওরা লাইভে ঢুকছিল। আচ্ছা দেখো, একটি m ভরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে v বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করছে। তার মানে কি, যে এই হচ্ছে কি ধরো আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের কিছু একটার সাথে একটা স্প্রিং লাগানো আছে। হ্যাঁ, তো এই স্প্রিংটা যদি কিছুর সাথে ধাক্কা খায়, এই বরাবর যদি বল প্রয়োগ করে, এই স্প্রিংটা কি হবে, এরকম সংকুচিত হয়ে যাবে না? তো এখানে এটাই বলতেছে যে একটি স্প্রিং এর সাথে ধাক্কা খাইছে, কে ধাক্কা খাইছে, কোন একটা বস্তু। হ্যাঁ, এই যে m ভরের একটা বস্তু, এই যে এই বস্তুটা কি করতেছে, এবার যাচ্ছে এই স্প্রিং এর সাথে ধাক্কা খেয়ে কি হবে, এক সময় এই স্প্রিংটাকে সংকুচিত করে ফেলবে। এই যে চেঞ্জ, এতটুকু যে সংকুচিত হইলো, এটাকে আমরা কি বলতেছি, আমরা এটাকে বলবো স্প্রিং এর সরণ। ঠিক আছে, এই যে এতটুকু হচ্ছে কি আমাদের x। ওকে, তাহলে স্প্রিং এ কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। আমরা জানি স্প্রিং এ কি হয়, শক্তি সঞ্চিত হয়। তুমি যদি স্প্রিং কে এইভাবে চাপাইতে থাকো, এক সময় দেখবে একবার লেগে গেছে, আর লাগবে না, মানে অনেকখানি তুমি চাপা ফেলতে পারো। যখনই হাতটা সরাই ফেলবা, স্প্রিংটা কি হবে, উল্টা দিকে চলে যাবে। তো এই কেমনে যেতে পারে অটোমেটিক, এইটা হলো যে তুমি কিছু পরিমাণ বিভব শক্তি তাকে অলরেডি দিয়ে দিছো। এখানে এই বিভব শক্তির পরিমাণ অথবা সঞ্চিত শক্তির পরিমাণটা সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, এটা হচ্ছে সঞ্চিত শক্তি। যখন তুমি হাতটা সরাই ফেলবা, স্প্রিংটা যে দ্রুত চলে যাবে, এটা কি একটা গতিশক্তি। তার মানে স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান সমান কি হবে, গতিশক্তি। তাহলে গতিশক্তিকে আমরা কি বলবো, হাফ এম ভি স্কয়ার। হাফ হাফ কাটাকাটি করো, আমাদেরকে এখানে দেখো স্প্রিং বল ধ্রুবক যদি কে হয়, আমাদেরকে চাইছে কতটুকু সংকুচিত হবে, আমাদের x এর মানটা চাইছে। তাহলে x এর মানটা কিভাবে নির্ণয় করব, x স্কয়ার সমান সমান m ভি স্কয়ার ডিভাইডেড বাই k। তাহলে x সমান সমান কি হবে, খেয়াল করো, উভয়কে যদি রুট করি, রুট ওভার m বাই k, পাশে একটা v থাকবে। এখন অপশন খুঁজো, রুট ওভার m বাই k, পাশে একটা v থাকবে। সো এর উত্তরটা হবে কি অপশন এ। আশা করি এটা বুঝে গেছো। আচ্ছা, এরপরে খুব দারুণ একটা প্রশ্ন আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এটা খুব সিম্পল, যে হাফ কে এক্স স্কয়ার সমান হাফ এম বি স্কয়ার থেকে জাস্ট x এর মানটা আমরা নির্ণয় করে ফেলছি। আমাদের পরবর্তী প্রশ্ন প্রবলেম 6, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, এই হচ্ছে যে আমাদের প্রশ্ন। খেয়াল করো, আমাদের একটা বস্তুর কথা বলছে, সেই বস্তুটা হচ্ছে ভরটা হচ্ছে m, সেইটা আগে কত ছিল, স্থির অবস্থায়, তার মানে u = 0। এটা সমকোণে চলতেছে, তার মানে একটা a আছে। t সময় পর তার বেগটা হয়ে গেল কি কত, v। তার মানে এতটুকু হচ্ছে একটা অবস্থা। খেয়াল করো যে t সময় পর তার বেগ v হলে বড় হাতের t সময় পর কৃত কাজ কত। দুটো কিন্তু আলাদা পার্ট। একটা প্রশ্নকে তোমরা প্রথমে চেষ্টা করবা পার্ট ভাগ করে প্রত্যেকটা পার্ট নিয়ে কাজ করতে। আমি এই প্রশ্নটাকে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে যে v হলে এটা রাখ পর্যন্ত এক ধরনের কাজ করব, আর t হলে সেটা আরেক ধরনের কাজ করবে। তো খেয়াল করে দেখো, v টা হচ্ছে কি শেষ বেগ, তো আমরা জানি শেষ বেগ সমান সমান আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। তো আমরা এই প্রবলেমটাতে এই যে আমি এতটুকু বললাম, এখানে তো আদি বেগটা 0, সরি হ্যাঁ u এর মানটা 0 হবে, u এর মানটা 0। তো আমরা a এর মানটা তো আমরা জানি না, t এর মানটা আমরা জানি না, এবং v এর মানটা কত, v থাকবে। তার মানে আমরা এইটা বলতে পারি a সমান সমান কত, v/t। এই ত্বরণটা নিয়ে বস্তুটা চলা শুরু করবে, সে যাচ্ছে। এখন আমাদের কি বড় হাতে t সময় পরে আমাদের কাজটা চাইছে, তাহলে বড় হাতে t সময়ের বেগটা কি আবার ভিন্ন হবে না? খুব সিম্পল চিন্তা করো, আমার ত্বরণ আছে, আমার ত্বরণ ধরো 2,
এটা মিনিংটা কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা মিনিংটা কি প্রত্যেক সেকেন্ডে আমার বেগ বাড়তেছে আমার ত্বরণ যদি +2 হয় এটা মিনিং কি 1 সেকেন্ড পরে আমার বেগ 2 বেড়ে যাবে 2 সেকেন্ড পরে আমার বেগ 4 বেড়ে যাবে খেয়াল করে কিন্তু মানে আমার বেগ কিন্তু বাড়তেছে বেগ কিন্তু ফিক্স থাকতেছে না বাড়তেছে তার মানে ছোট হাতের t সময় আমার বেগ যদি ছোট হাতের v হয় বড় হাতের t এর সময় কি ছোট হাতের v থাকবে থাকবে না চেঞ্জ হয়ে যাবে না আমার প্রশ্ন চেঞ্জ হয়ে কত হবে দ্যাট ইজ দ্য কোশ্চেন খেয়াল করো আমি যদি রাস্তা দিয়ে কল্পনা করি এই হচ্ছে কি আমাদের a বিন্দু এখান থেকে আমাদের জার্নি স্টার্ট এইখানে আমাদের আদি বেগটা u হলো 0 তো কি হইলো এইখানে মনে করো যখন আসলো সেটাকে আমি টাইমটাকে নাম দিলাম ছোট হাতের t যে t সময়ে আমার যে বেগটা হলো আমি নাম দিলাম হচ্ছে v এই v টা কিন্তু আমি বের করে ফেলছি এই v টা কত at এখান থেকে a বের করে ফেলছি তাহলে a v/t এটা কি একটা সমতরণ না তো এত ত্বরণ নিয়ে সে সামনে যাবে ঠিক আছে সামনে যাবে এখন বড় হাতের t মানে হলো ছোট হাতের t এর চেয়ে একটু বড় বুঝাই দিতেছে যে আরো পরে সময় কথা বলতেছে আচ্ছা ধরো এখান থেকে আসো সেটাকে আমরা বড় হাতের t বললাম এই বড় হাতের t টা কিন্তু অ্যাকচুয়ালি পুরো টাইমটা ফর एग्जांपल ছোট হাতের t এর মান ধরো 1 মিনিট আমি একটা জার্নি শুরু করলাম ওটা 1 মিনিট পর আমার বেগ ধরো ছোট হাতের v তাহলে 1 মিনিট এটা হচ্ছে হবে ছোট হাতের t এর মান এখন ধরো আমাকে বলা হলো 2 মিনিট পরে আমার বেগ কত তো 1 মিনিট পরে বেগ 2 মিনিট পরে বেগ কি সেম হবে জীবনও না তো 2 মিনিট পরের বেগটা কি হবে t এর মান 2 মিনিট ধইরা তুমি আবার v বের করবা এই যে v যে বের করবা আদি বেগ কি শূন্য হবে না কারণ দেখো এখান থেকে তুমি যখন করছিলা আদি বেগ শূন্য ধরছো বড়তে t মানে কি এখান থেকেই তো স্টার্ট তো হচ্ছে সেম জায়গা থেকে তাহলে বড় হাতের t এর জন্য যখন তুমি অঙ্কটা করবা তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা কিন্তু ছোট হাতের t এর জায়গায় বড় হাতের t বসাবা ঠিক আছে আর এর জায়গায় কি বসাবে v/t বসাবে খুবই সিম্পল তাহলে আমি এই সূত্রটা আবার যদি অ্যাপ্লাই করি কি হবে হবে গিয়ে v u এর মান কত 0 আর এর মান কত এই যে মাত্র বের করছি v/t এত ত্বরণ নিয়ে তো সে আগাচ্ছে আর ছোট হাতের t এর মান কত বড় হাতের t এখন তো আমরা বড় হাতের t সময় বের করতেছি তাহলে এখানে হবে বড় হাতের t তো এই v একই রকম হইতেছে না দেখতে এখানে একটা v প্রাইম নাম দিয়ে দাও সুন্দর তাহলে আমরা এটা বলবো v প্রাইম v বড় হাতের t ডিভাইডেড বাই ছোট হাতের t এইটাই হচ্ছে আমাদের বেগ এই বেগটা অর্জন করতে কি পরিমাণ কাজ করা লাগছে সেটা আমাদের বের করতে হবে খুবই ইজি বেগ জানা থাকলে কাজ বেগ জানা তো কোনো ব্যাপারই না কাজ সমান কি গতি শক্তি না তাই না গতি শক্তি দিয়ে তো কাজ হবে তাহলে আমি যদি হাফ এম স্কয়ার করে দিই আমার তো উত্তরটা হয়ে যাবে সো উত্তরটা কি হবে হাফ এম ভি প্রাইম স্কয়ার এটা ভি প্রাইম ঠিক আছে ভি প্রাইম স্কয়ার তো এখানে এই যে ছোট হাতের v ডিভাইড বাই ছোট হাতের t এটা মানে কি আমাদের ছোট হাতের a সো আশা করি তোমরা এটা ইজিলি পেরে যাবা হাফ এম ভি স্কয়ার দিয়ে এটা সলভ করে ফেলবা আমাদের প্রশ্নে কিন্তু কাজটা চাইছিল তোমরা কমেন্টে জানিয়ে ফেলো দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা ঠিক আছে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা দ্রুত জানিয়ে ফেলো বুঝছো এটা आंसरটা কি হবে ফিনিশিং কি দিয়ে দিব দেখো তাহলে आंसरটা হবে হাফ m b প্রাইম স্কয়ার লিখছি তো মানটা খালি বসাই দাও হাফ m b স্কয়ার বড়তে t স্কয়ার বাই ছোটতে t স্কয়ার এটা অপশনে আছে ঠিক আছে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো প্রবলেম 6 টা বুঝতে পারছো কিনা আমি প্রবলেম 7 এ যাব বাট প্রবলেম 6 টা আগে শিওর করো যে বুঝতে পারছো কিনা নওশিন তাবাসসুম বলছে হ্যাঁ বুঝতে পারছেন আর কে আসছো বুঝতে পারছো এরকম দ্রুত বলো 26 জন লাইভে আসছো বাট এত অল্প কয়েকজন কমেন্ট করলে তো হবে না বাকিরা কি বুঝো নাই শুধু নওশিন কি একাই বুঝছে নাকি বাকিরা কোথায় বাকি পোলাপাইন কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো আচ্ছা ফটাফট বুঝে গেছে জিমি মোহাম্মদ লিমন মিয়া তারপর হচ্ছে খুশবু তাসনিম জান্নাত খুশবু কি বিগত ক্লাস করছো কিনা তারপর মোহাম্মদ লিমন মিয়া তুমি বিগত ক্লাসটা করছো কিনা রাইসা খুব সম্ভবত বিগত ক্লাসটা করেছো আচ্ছা কাজী আল আনাস গুড তোমরা সবাই বুঝতে পারছো তোমরা কমেন্ট করলে হবে কি যে তোমাদের নামগুলো আমার মনে থাকবে এই যে যেমন তোমরা যদি কমেন্ট না করো যদি শুধু ক্লাসই করো এই মানে এতটুকু পর্যন্ত থাকবে তোমাদেরকে আমার আর চেনা হবে না তোমরা আমাকে চিনবা কিন্তু আমার আর তোমাদেরকে চেনা হবে না কিন্তু যারা নিয়মিত ক্লাস করো এই যে তাদের নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে 3-4 দিন পড়াইলেই কিন্তু তোমাদের নাম মুখস্থ হয়ে যায় যারা নিয়মিত হচ্ছে লাইভে থাকো তো তখন পরবর্তী যদি আমাকে নক দাও যদি কখনো মেসেঞ্জারে নক দাও তো দেখা গেল যে মেসেঞ্জার অনেকগুলো মেসেজ আসছে তো আমি তো জাস্ট আমি ফার্স্টে কি করি আমি ফার্স্টে হচ্ছে দেখি আমার ইম্পর্টেন্ট মেসেজ কোনটা ধরো আমার
আজকে 1 ঘন্টা আমি অনলাইনে ঢুকি নাই, ধরো আমার 15টা মেসেজ আসছে, তো আমি কি করব, যে হচ্ছে আমি যাকে আগে চিনি তারটাই সে আগে রিপ্লাই দিব নাকি, তাই না? এখন ধরো 15 জনের মধ্যে আমি হচ্ছে 13 জন হচ্ছে আমি নাম জীবন শুনি নাই, বাট 2 জন হচ্ছে আগে কখনো কথা হয় নাই কিন্তু সে নিয়মিত ক্লাস করতো। তোমার কি মনে হয় একটা হিউম্যান নেচার কি, সে 15টা মেসেজের মধ্যে সে কোনটাকে রিপ্লাই দিবে? যে যাকে আগে দেখবে যে না এটা তো হচ্ছে চলো কি আমি মনে হয় ক্লাস করতে দেখছিলাম, এটা হচ্ছে স্টুডেন্ট, এটা অ্যাডমিট, হ্যাঁ স্টুডেন্ট আছে যাক ওর রিপ্লাইটা আগে দিই। আমার কথা কি ক্লিয়ার? এইটা হচ্ছে জাস্ট হিউম্যান একটা নেচার যে আমরা পরিচিত মানুষকে কিন্তু আগে প্রায়োরিটি দিই। সো তোমরা বুঝতে পারতেছো, যদি তোমরা শুধু ক্লাস করো, যদি তোমরা ক্লাসে ইন্টারেক্টিভ না বানাও, আমার তো কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু যদি তোমাদের সাথে যদি আমার ভালো একটা পরিচয় থাকে, হয়তো ভবিষ্যতে তোমরা আমার কাছ থেকে আমার কোনো হেল্প পাবা, দ্যাটস ইট। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। টোটাল আমাদের 6টা প্রবলেম সলভ হয়ে গেছে। 7 নম্বর প্রবলেমে আমরা চলে যাব। এটা ডিউতে আসছে এবং এই প্রবলেমে তোমরা পারো, এটা নিয়ে বিষয়টা আমি সময় নষ্ট করবো না। ডিউ 16 সপ্তাহ আমাদের সময় আসছিল এবং এটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা হলো যে 30 মিটার উচ্চতা থেকে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা 9 টাইপের প্রবলেম, তো এটা আমি খুব ডিটেইলস বুঝাবো না, খেয়াল করো। আমাদের টোটাল উচ্চতাটা হচ্ছে h = কত 30। এখন বলছে যে একটা বস্তুকে বিনা বাধা আমি পড়তে দিছি, তার মানে বস্তুটা আগে ছিল এখানে, এখন পড়তে কোন একটা জায়গায় আসবে, এমন জায়গায় আসবে বলছে কোন উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তার মানে গতিশক্তিটা বেশি, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ মানে কি e কে সমান EP এর কয় গুণ দ্বিগুণ। এটা অনেকে লিখতে পারো না, অনেকে বলো ভাইয়া e কে সমান 2EP হবে নাকি EP সমান 2EK হবে। এটা একটা টেকনিক শিখাই দিই, যার সাথে র থাকবে তার সামনে গিয়ে সংখ্যাটা দিবা, মনে থাকবে টেকনিকটা। দেখো বস্তুটির গতিশক্তি বিভব শক্তির রটা দেখো কার সাথে, বিভব শক্তি দেখো গতিশক্তির সাথে র লেখা নেই, বিভব শক্তির সাথে র লেখা, যার সাথে র থাকবে তার সাথে এই যে সংখ্যাটা গুণ দিবা, এই হলো কি টেকনিক। আচ্ছা এখন ইকে মানে কি? ইকে মানে হচ্ছে যে গতিশক্তি ঠিক আছে উপর থেকে নিচ, গতিশক্তিটা কি উপর থেকে নিচ, এটা ডিরেকশনটা কি উপর থেকে নিচ, আর বিভব শক্তিটা কি হবে নিচ থেকে উপর। তো দুইটারই অ্যাকচুয়াল সূত্রটা হলো mg * উচ্চতা। গতিশক্তির সূত্র mg * উচ্চতা, বিভব শক্তির সূত্র mg * উচ্চতা। বলো ভাই গতিশক্তির সূত্র হাফ ইনভার্স করতে mg * উচ্চতা প্রমাণ করা যায়, অধিকার গেলাম না। তাহলে আমরা লিখব e কে সমান কি mg * উচ্চতা, উচ্চতার বসাবো উপর থেকে নিচ, তাহলে লিখে ফেলি mg * উপর থেকে নিচ। আমি ধরে নিলাম এই জায়গাটায় গিয়ে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমি কি করতে হবে, এখান থেকে এতটুকু আমি যদি x ধরে নিই, তাহলে এখান থেকে এতটুকু কি হবে h - x। বস্তুটা ছিল এখানে, পড়া এখানে আসলো, এখানে যে আসলো তার মানে e এর জন্য অতিক্রান্ত পথটা কতখানি h - x, তাহলে এখানে আমি কি লিখব h - x। এবার 2টা থাকবে, EP তে আসো, EP মানে কি বিভব শক্তি হিসাব করা হয় নিচ থেকে উপর, তাহলে কি হবে mg, আমরা এই বিন্দুটার জন্য নির্ণয় করতেছি, আমরা ধরে নিছি যে এই বিন্দুটাতে e কে সমান 2EP, তাহলে আমরা এটা বলতে পারি mg * কি হবে ভূমি থেকে যত উপরে সেটা আছে, তো ভূমি থেকে কত উপরে আছে x উচ্চতায়, তাহলে এখানটাতে আমরা x বসাই দিলে mg mg কাটাকাটি, তার মানে আসলে mg লেখা লাগে না, আমরা যেহেতু অবজেক্টিভ করব শর্টকাটে, সো mg আমরা পরীক্ষায় লিখব না। তাহলে কি হলো যে h - x সমান কত, ওই পাশে যদি আমরা নিয়ে যাই 3x হবে, তাহলে x এর মান কত হবে h/3। তো h এর মান কিন্তু বসে দিয়ে দিছি 30 মিটার, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও 10 মিটার। সো এটার উত্তরটা হবে, আনসার হবে গিয়ে 10 মিটার। যদি এটা উল্টাই দিই যে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, তখন কি হবে 20 মিটার। আমি আসলে এত অঙ্কই করি না, আমি এটা শর্টকাটে মানে প্রশ্ন দেখলে সাথে সাথে উত্তর বলে দিতে পারি। কিভাবে দেখো, আমার চলো টেকনিকটা দেখো, আমি একটা চলো টেকনিক ফলো করি, সেটা হলো কি বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে পুরো জিনিসটাকে আমি কয়টা ভাগে ভাগ করব, সেটা ডিপেন্ড করতেছে এই সংখ্যার উপর। যদি দ্বিগুণ বলে আমি যে কাজটা করব, আমি এটাকে 3টা ভাগে ভাগ করব, যদি 3 গুণ বলে আমি এটাকে 4টা ভাগে ভাগ করব, যদি 4 গুণ বলে সেটাকে 5টা ভাগে ভাগ করব। তো ভাগ করে আমি দেখব যে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কোথায় ফিল আপ করে।
তো চলো আমরা ভাগ করি। এটা হচ্ছে আমাদের আদি বিন্দু যেখান থেকে ফেলছি, এখানে লাস্টে যেখানে এসে পড়বো আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব, 1 2 3। দেখো একটা দুইটা তিনটা ভাগে ভাগ করে দিলাম আমি। ক্লিয়ার? দ্বিগুণ বলছে দেখে তিনটা ভাগে ভাগ করছি, 3 গুণ বলে চারটা ভাগে ভাগ করতাম, 4 গুণ বলে পাঁচটা ভাগে ভাগ করতাম। কেন সেটা বুঝাবো। বলছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আমরা যদি গতিশক্তি হিসাব করে উপর থেকে নিচ্ছি, তার মানে খেয়াল করো কে বলো এই দুটোর মধ্যে কে বলো, ই কে বলো না ইপি বলো। ইপি মান যদি মনে মনে 1 বসাও, ইপি যদি মনে মনে 1 বসাও, তাহলে ই এর মান কত? এখানে 1 বসাও, 2 1 2, তাহলে ই এর মান 2। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? ই কে বড় না? তাহলে ই কে যদি বড় হয়, কমন সেন্স কি বলে উপর থেকে নিচের দূরত্বটা বেশি হবে, তাই না? আমি যদি এইটাকে যদি আমি আনসার ধরি, মানে এখান থেকে এতটুকু 10 মিটার, এখান থেকে এতটুকু 10 মিটার, তার মানে টোটাল কত হলো 20 মিটার। আবার এখান থেকে এতটুকু আরো 10 মিটার, টোটাল কত 30 মিটার। এখন আমাদের আনসারটা কোথায়? আমাদের আনসার কি এইটা হবে নাকি এইটা হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন, তাই না? আর তো কোনো বিন্দু নেই, এখান থেকে ছেড়ে দিলে আনসার তো এটা হবে, এটা তো লাস্ট করে হয় এটা আনসার হবে না তো এটা আনসার হবে। তো কোনটা হবে সেটা আমরা ইজিলি চেক করতে পারবো। সেটা হলো কমন সেন্স দিয়ে, যে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ মানে হলো গতিশক্তি বেশি। গতিশক্তি বেশি মানে উপর থেকে নিচের দূরত্বটা বেশি হবে। তো এই দুটার মধ্যে নিচের দূরত্ব বেশি কোনটা? এটা কেন? হ্যাঁ, তাইলে এই যে এতটুকুই হবে গিয়ে আমাদের 20, আর এখান থেকে এতটুকু হবে গিয়ে 10, তাই না? আচ্ছা, তাহলে উত্তরটা কি হবে? ভূমি থেকে 10 মিটার উপরে। উত্তরটা হবে ভূমি থেকে 10 মিটার উপরে। দেখো আমি একটু অঙ্ক করছিলাম, অঙ্ক করে কিন্তু আমার উত্তর 10ই আসছে। ক্লিয়ার? তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই প্রবলেমটা, প্রবলেম নাম্বার 7 তোমাদেরকে এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমি তাহলে প্রবলেম 8 যাব। প্রবলেম 7 পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা জানাবো। আচ্ছা, শ্রেয়া বলতেছে গরুর থিওরি। হ্যাঁ, তোমরা ইউটিউবে গরুর থিওরি লিখে সার্চ দিতে পারো। ভাই গরুর থিওরি বলেন। যাক, মোহাম্মদ লিমন মিয়া, তোমরা এই প্রবলেমটা আগে সলভ করছিলা, তোমরা আগে আমার ক্লাসটা করছিলে, এর জন্য এটা বলতে পারতেছো। ওকে, আচ্ছা। দীপ কর্মকার বলতেছে ভাইয়া এটা যদি উল্টা হইতো, মানে উপর থেকে নিচে ফেললে। ভাইয়া এটা তো উপর থেকে নিচে ফেলছে, তোমার প্রশ্নটা মনে হয় ভুল করে ফেলছো। উল্টা বলতে তুমি নিচ থেকে উপর বলতেছো, তাই না? দীপ কর্মকার মনে হয় এমন একটা প্রশ্ন করতে নিছিলাম। তো ওর প্রশ্ন হলো যদি আমরা নিচ থেকে উপরে নিক্ষেপ করতাম তখন কি হতো, তাই না? এটার উত্তরটা হচ্ছে একই। নিচ থেকে উপরে নিলে বিভব শক্তির তো সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে না, তাই না? আবার উপর থেকে নিচে হলে বিভব শক্তির সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে না। জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে যে বিভব শক্তি আসলে কার উপর সম্পর্কিত। হ্যাঁ, দেখো তুমি একটা বস্তুকে এখানে রাইখা দিছো, জাস্ট ভূমিতে তুমি রাইখা দিছো, তো এটা তো কোনো বিভব শক্তি নাই। তুমি যখন এটাকে উপরে উঠাবা তখন সে বিভব শক্তি থাকবে। তার মানে গতি শক্তি থেকে বিভব শক্তিতে অ্যাকচুয়ালি আমরা কনভার্ট করি না, আমরা বিভব শক্তি থেকে গতি শক্তিতে কনভার্ট করি। এই জিনিসটা একটু মাথায় রাখবো। আরেকবার বলি, এই যে বিভিন্ন টারবাইন যে ঘুরে, আমরা যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তারপরে স্প্রিং, এগুলোর মধ্যে কি বিভব শক্তি সঞ্চিত থাকে। পরে আমরা এটাকে গতি শক্তি বানাই ফেলি আমাদের কাজের জন্য। তার মানে প্রথমে ভাই গতি শক্তি থাকে না, প্রথমে থাকে বিভব শক্তি। ভাই কোন একটা জিনিসের ইনিশিয়ালি কেমনে গতি শক্তি থাকে আমাকে বলো। ইনিশিয়ালি কেমনে গতি শক্তি থাকতে পারে? ইনিশিয়ালি একবারে ফার্স্ট কখনো সে বেগ থাকতে পারে না। সবকিছুই একবারে ফার্স্টে সে 0 ছিল, পরে আস্তে আস্তে সে ভি অর্জন করছে। আচ্ছা, তো তার মানে তোমাদের যদি কোনো প্রবলেম আসে, সেগুলো ড্যাম শিওর থাকো, সেগুলো হবে বিভব শক্তি থেকে গতি শক্তি। এখন যদি আইসা পড়ে যে নিচ থেকে উপর নিক্ষেপ করলে তখন কি হবে? উত্তর দিচ্ছি, দেখো। যদি আমরা নিচ থেকে উপর নিক্ষেপ করতে যদি এই জায়গাটা আইসা পড়ে, এটা বিভব শক্তির সূত্রটা কি হবে? এখান থেকে এতখানির ক্ষেত্রে বিভব শক্তিটা কত? খুবই সিম্পল, mgh। এর এইচটা কি হবে? আমি জানতে শিখেছি অমনি, নিচ থেকে উপর, শেষ। তাহলে বিভব শক্তি না কোনো প্যারা নেই। এবার আসো গতি শক্তি নিয়ে কি প্যারা আছে? আসলে প্যারা নেই। খেয়াল করো, আমরা যখন উপরে নিক্ষেপ করি তখন সূত্র কি হয়? v² = u² - 2gh। তো তোমার উচ্চতা তোমার দিয়ে দিবে, তাই না? তাই তুমি আরামসে তুমি ভিটা নির্ণয় করতে পারবা। আবার যদি তুমি ভি জানো, হাফ mv² দিয়ে তুমি গতি শক্তি বের করে ফেলতে পারবা। তার মানে যদি নিচ থেকে উপর বইলা দেয় তখন mgh দিয়ে না কইরা হাফ mv² দিয়ে করবা। আর বিভব শক্তিতে শিখিয়ে দিছি mgh, শেষ। এখান থেকেই তোমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরো অনেক টাইপ বাকি আছে, আমি নেক্সট চলে যাই। ডিউ 16 সূত্র। আচ্ছা, ডিউ 16 সূত্রের প্রশ্ন সবচেয়ে বেশি আমি সিলেক্ট করছি, কারণটা তোমরা মনে বুঝতে পারছো
যে এই সালের প্রশ্নগুলো আসলে খুব ভালো ভালো প্রশ্ন ছিল এবং কি কি প্রশ্ন ছিল। আচ্ছা, টোটাল 7টা প্রবলেম সলভ করেছি। এখন করাবো প্রবলেম 8। এটাও ডিউ 16-17। যদিও প্রশ্নটা একটু ঝামেলা আছে, এই মানে অপশনের উত্তর নাই, তারপর শিখাই দিই, অরিজিনালটা শিখাই দিই যে যদি 60 কেজি ওজনের যদি 60 কেজি ভরের একটি লোক, যদি 60 কেজি ভরের একজন লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় 3 মিটার বিস্তারে দুলতে থাকে, 3 মিটার বিস্তারে দুলতে থাকে, তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত? লোকটির এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য। সর্বোচ্চ মানে আগে তো রিটেন ছিল না, হ্যাঁ, তো আগে ডিউতে যে অবজেক্টিভগুলো আসতো এগুলো ভাই রিটেন স্ট্যান্ডার্ডের প্রশ্ন। সো তোমরা অবজেক্টিভ যদি তোমরা প্র্যাকটিস ভালো মতো করে রিটেন অটোমেটিক হয়ে যায়, তো প্যারা খারাপ কিছু নেই। লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত, এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। চলো এটা সলভ শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব যে 4 মিটার কিসের নাম দেখো, 60 কেজি ভরের একজন লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় 3 মিটার বিস্তারে দুলতেছে। তাহলে আমাদেরকে আগে দোলনা আঁকতে হবে। তো দোলনার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি এরকমই তো, পেন্ডুলামের মতো নাকি? পেন্ডুলাম কি হয় যে একটা নির্দিষ্ট পথ সে অতিক্রম করে সাম্যাবস্থায় আসে, আবার পথ অতিক্রম করে সে বিস্তারে যায়, আবার সাম্যাবস্থায় আসে, আবার বিস্তারে যায়। দোলনা কি এরকম না? চিন্তা করো। এখন তো আমি দোলনা আঁকবো না এখানে। দোলনা কি হয়, তো ফার্স্টে সে বিস্তারে যায়, বিস্তার থেকে সাম্যাবস্থায় আসে, আবার বিস্তারে যায়, আবার সাম্যাবস্থায় আসে, আবার বিস্তারে আবার সাম্যাবস্থায়, পুরোটা পেন্ডুলামের মতো। তো আমি পেন্ডুলাম যেটা শেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো খেয়াল করো, একটু বড় করে আঁকি। এই তো লোকটা মনে করো ফার্স্টে এখানে ছিল, হ্যাঁ, এখানে লোকটা ছিল। তো এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, মানে এখানে দোলনা আঁকতে পারবো না। তো ধরো পেন্ডুলাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই বড় একটা রেখা টানলাম, আবার এটারও একটা রেখা টানলাম, ওকে? এবং এখানে যে মানগুলো দিয়ে দিচ্ছি সেটা আমরা এখন বসাবো। 4 মিটার দৈর্ঘ্যের, তার মানে পুরো দোলনাটাই হলো 4 মিটার। তাহলে এইখান থেকে দোলনাটা ঝুলানো আছে এতখানি পর্যন্ত, তাহলে এইটাই হচ্ছে কি 4। ক্লিয়ার? আচ্ছা, 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনা 3 মিটার বিস্তারে, বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে সাম্যাবস্থা থেকে একবারে হাইট যতখানি উঠে সেটার আনুভূমিক দূরত্বটা, এটাই হলো বিস্তার। তাহলে চিন্তা করো, এইটা তার মানে এখান থেকে যে এতটুকু হবে কি আমাদের বিস্তার। ক্লিয়ার? যে এখান থেকে এতটুকু হচ্ছে কি আমাদের 4, এই পয়েন্ট হচ্ছে আমাদের 4, আর এটা কত 3। তাহলে আমরা কি লম্ব বের করে ফেলতে পারবো না? এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে, এখান থেকে এতটুকু কত 3। আমরা অতিভুজ জানি 4, ভূমি জানি 3, তাহলে লম্ব কত? অনেক বল ভাই এটা তো পারি, 4 3 থাকবে তো 5 হয়। হ্যাঁ, এটা ভালো মতো দেখেন, 4 হইতেছে কি অতিভুজ। তোমরা যেটা জানো যে 3 4 থাকলে 5 হয়, সেটা হলো অতিভুজ গিয়ে বড়টা হয় 5। এখানে তো ভাই এটা উল্টা, 3 4 এখানে আমি 5 দিয়ে দিই, মানে বেশি শর্টকাট করতে গেলে যে ঝামেলাটা হয় স্টুডেন্টরা, এটা 3 এটা 4, এটা যদি 5 দিয়ে দাও ভুল হয়ে গেছে, কারণ তো লম্ব হয়ে গেল 5, অতিভুজ হয়ে গেল 4, এটা সম্ভব না? সম্ভব না। সূত্রটা হচ্ছে লম্ব সমান সমান √ অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। খুবই সিম্পল। তাহলে কত? √ 16 - 9, 16 - 9 মানে কি √ 7। সো এখান থেকে এতটুকু কত হবে? √ 7। এটাকে আমি a নাম দিলাম, এটাকে b নাম দিলাম, আর এটাকে আমি c নাম দিলাম। এই যে পয়েন্টটাকে c নাম দিলাম। তো আমার তাহলে ab এর মানটা আমার বের হয়ে গেল, ab সমান সমান √ 7। আবার এই সুতাটাই তো এই সুতা, তাহলে ac সমান সমান কত? এটা তো আমি জানি, ac সমান সমান কত? এই যে 4 মিটার। তাহলে আমি ab জানি, আমি ac ও জানি, তাহলে bc তো বের হয়ে গেল। তাহলে bc সমান সমান কত হবে? ac মাইনাস ab। পুরাটা থেকে যদি আমি এতটুকু বিয়োগ করে ফেলি, তাহলে তো আমি কি পেয়ে যাব? এতটুকু পেয়ে যাব, bc পেয়ে যাব। তাহলে ac এর মান কত? 4, হ্যাঁ, আর ab এর মান কত? √ 7। এই হচ্ছে কি আমাদের bc এর মান, এতটুকু মান। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের সর্বোচ্চ গতিশক্তি চাইছে। তো সর্বোচ্চ গতিশক্তি মানে কি? সর্বোচ্চ গতিশক্তি মানে হলো যেই পয়েন্টে বেগটা ম্যাক্সিমাম, সেই পয়েন্টের বেগটাকে স্কয়ার করে যদি আমরা ½ m দিয়ে গুণ করি, তাহলে তো সর্বোচ্চ গতিশক্তি।
মানে গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কয়ার, এখানে ভি ম্যাক্সিমাম হলেই তো পুরোটা ম্যাক্সিমাম। তাহলে আমরা খুঁজবো কোথায় ভি ম্যাক্সিমাম হয়। আমরা জানি কোন একটা পরিমাণকে ছাইড়া দিলে সাম্যাবস্থায় ভিটা ম্যাক্সিমাম হয়, এটা কমন সেন্স। তুমি একটা ছাইড়া দিলে এই জায়গায় অনেক স্পিডে যায়, তারপর আবার স্লোলি, আবার স্পিড, আবার স্লোলি, স্পিড স্লোলি, এইভাবে কিন্তু পেন্ডুলামটা দুলতে থাকে। তাহলে এইখানে ভিটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ভি যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে। কারণ ভি বের করা অনেক ঝামেলা, বাইর করা যাবে, এর চাইতে চলো আমরা আরো শর্টকাট টেকনিকে যাই। হাফ এম ভি স্কয়ার যে কথা, আর এম জি ইনটু উচ্চতা একই কথা না? একই কথাই তো, এটা তো আমরা আগে থেকে শিখে আসছি যে গতিশক্তি বিভব শক্তি অ্যাকচুয়ালি সর্বোচ্চ মানগুলো সেম হয়, মানে সর্বোচ্চ গতিশক্তি আর সর্বোচ্চ বিভব শক্তি সবসময় সেম। তাইলে সর্বোচ্চ গতিশক্তি যদি বের করতে বলে আমরা বের করব সর্বোচ্চ বিভব শক্তি। কেমনে? mg ইনটু সরণ। তো আমাদের সরণ হচ্ছে কতখানি, দেখো এখান থেকে এখানে সরণ, এটা তো দূরত্ব, তাই সরণ কি এতটুকু না? উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ কি bc না? এই ইনটু bc। তাহলে আমাদের সর্বোচ্চ গতিশক্তি ek max এটা কত হবে? mg, m এর মান 60, g এর মান 9.8 ইনটু কি হবে? ইনটু কি হবে? সরণটা, যে উল্লম্ব সরণ, এইটা রেখা টানবা, এখান থেকে এতটুকুই হচ্ছে উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ মানটা হবে গিয়ে BC, এটার মানটা হবে গিয়ে কত? 4 √7। তাহলে এখানে আমরা বসাই দিই 4 √7, যা বের হবে তাই হবে এর आंसर। তোমরা বলো ভাইয়া এটা 16 তে আসছে, এটা আপনি ক্যালকুলেটর ছাড়া কেমনে করবেন? তো তোমাদেরকে একটা টেকনিক বলি, √2 √3 √5 √7 এই মানগুলো ঠাড়ায় মুখস্থ করে ফেলবা, ঠাড়ায় মুখস্থ করে ফেলবা। √2 এর মান কত? 1.4142, √3 এর মান কত? 1.73, √5 এর মান কত? 2 পয়েন্ট সামথিং, √7 এর মান কত হবে? 2 পয়েন্ট সামথিং। এগুলো মুখস্থ করে ফেলবে ভাই, মুখস্থ করে ফেললে ভাই দশমিকের 2 ঘর পর মুখস্থ করতে আর কি এমন তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে। তো পরে 4 থেকে বিয়োগ করবে, 2 পয়েন্ট সামথিং। হ্যাঁ, আমার এক্সাক্ট মনে নেই, তোমরা এটা মুখস্থ রাখবা। তো 2 পয়েন্ট সামথিং যেটা হবে, 4 থেকে কি 2 পয়েন্ট কিছু একটা বিয়োগ করতে পারবা না? ওইটার সাথে এটা গুণ করা তো খুব একটা কঠিন না, 60 এর সাথে 9.8 এমনি গুণ করা যায়, তাই না? দেখো 9.8, এখানে শূন্য আছে, শূন্যটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি 98 হয়ে যায় না? মানে 60 * 9.8 যে কথা, আর 6 * 98 গুণ করতে একই কথা। ঠিক আছে, এটাই চলা টেকনিক, শূন্যটাকে আমি ওইখানে দিয়ে দিলাম, তাহলে আমার দশমিকের আর প্যারাটা নাই। এবার 6 * 8 = 48 এর 8, ঠিক আছে, হাতে হলো 4, হ্যাঁ, 6 * 54 আর 4 হলো 58, এইখানে হলো কি 58। আর ওইখানে যে বললাম না, ওই যে বিয়োগ করে যেটা বের হয়, আর ধরো 1.25 কিছু একটা বের হলো, এটার সাথে এটা গুণটা করে ফেলো। একটু সময় লাগবে কিন্তু ভাই সলভ করা সম্ভব। আমি আগেও বলছি একটু প্যারা দিবে ভাই, যথেষ্ট প্যারা দিবে। ওই প্যারাটা থেকে মুক্তি পাইতে হইলে আগের থেকে ঢাল তরোয়াল নিয়ে প্রস্তুতি নেওয়া যেতে হবে। তুমি ওইখানে গিয়ে পরীক্ষার হলে গিয়ে ফাটাই দিবা, পরীক্ষার হলে গিয়ে অনেক চিন্তা করবা, অনেক পরিশ্রম করবা পরীক্ষার হলে। পরীক্ষার হল কি পরিশ্রম করার জায়গা? পরীক্ষার হল মোটেও পরিশ্রম করার জায়গা না। পরিশ্রম করার জায়গা হলো পরীক্ষার হল আসার আগ পর্যন্ত। পরীক্ষার হলটা হচ্ছে এক্সিকিউশনের জায়গা, ঠিক আছে, যে তোমার ফিনিশিং টানতে হবে, সেটাই হচ্ছে পরীক্ষার হলে। আচ্ছা, প্রবলেম 8টা বুঝতে পারছো কিনা কমেন্টে দ্রুত জানিয়ে দাও। প্রবলেম 8 বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সুমাইয়া ইফাত, সুমাইয়া আক্তার, আচ্ছা গুড, তোমরা অনেকে বলছো বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমার সামনে রাইসা বুঝতে পারছে, তারপরে হচ্ছে উর্মি, ইমাদ বলতে পারছে, বলছে যে ক্লিয়ার, ওকে ঠিক আছে। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা অনেক ভালো লাগছে, এটা খুব সম্ভবত এটা উদ্ভাসের কনসেপ্ট বুক না, কনসেপ্ট বুকও না। এই প্রবলেমটা হচ্ছে একটু অ্যাডভান্স। এখন যে প্রবলেমটা আমরা সলভ করব, হ্যাঁ, এটা প্রবলেমটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, এটা কোথাও আসে নাই। এখন যে প্রবলেমটা দেখাবো, এটা যে দিয়েছে আমি জানি না সে কোথা থেকে দিয়েছে, আমি এটা কিছু জিজ্ঞাসা করি নাই, কমেন্টে হচ্ছে যে দিয়েছিল, তবে চেহারা দেখে মনে হচ্ছে এটা উদ্ভাসেরই প্রশ্ন হবে, ঠিক আছে। তো শুরু করি। এই প্রবলেমটা হচ্ছে একটা স্পেশাল প্রবলেম, তো এটা কিন্তু রিটেনের জন্য, ডিউ রিটেনের জন্য। শোনো, আমি আবার আজারে অঙ্ক করা বলে যেগুলো বোর্ড লেভেলের ম্যাথ, সেগুলো শুধু করার কোনো মানে নেই, মানে যেগুলো খুব শুধু প্যারা কেন দিব, আমি শুধু ডিউ স্ট্যান্ডার্ড ক্লাস নেব, ঠিক আছে। তো এটা কিন্তু ডিউতে আসার মতো একটা অঙ্ক, ঠিক আছে। শুরু করা যাক। স্পেশাল একটা প্রবলেমটা হচ্ছে m কেজি ভরের একটি লোহার বল m কেজি ভরের
একটি লোহার বল আনুভূমিক পথে চলতেছিল। আনুভূমিক পথে চলছিল। প্রশ্ন বড় আছে, একটু ধৈর্য দিয়ে থাকো ভাই, এর পরে শিখলে অনেক ভালো জিনিস, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস শেখা হয়ে যাবে। হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে দুটি সমান ভরের টুকরাতে পরিণত হয়। দুটি, তোমরা আমি যে লিখতেছি সাথে সাথে সিনারিটা মাথায় কল্পনা করে ফেলো, কারণ অনেকগুলো টাইম সেভ হবে, অনেকগুলো টাইম তোমাদের তাহলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, যে দুটি সমান ভরের টুকরোতে পরিণত হয়, ভরের টুকরোতে পরিণত হয়। পূর্বে বলটির ভরবেগ ছিল, পূর্বে বলটির, এটাকে আমরা কি নাম দিব, প্রবলেম আগেরটা যে কত নং ছিল 8 নং, তাহলে এটা 9 নং, তাই না? পূর্বে বলটির ভর বেগ 3p হলে 3p, বিস্ফোরণের পর একটি টুকরো, বিস্ফোরণের পর একটি টুকরো 4p ভরবেগে উপরের দিকে চলতে থাকে, 4p ভরবেগে উপরের দিকে চলতে থাকে। প্রশ্ন, বিস্ফোরণের পর সিস্টেমটির মোট গতিশক্তি কত? বিস্ফোরণের পর সিস্টেমটির মোট গতিশক্তি, মানে এই চ্যাপ্টার থেকে মানে সবচেয়ে কঠিন যে ম্যাথটা করতে পারে সেটা ধরো এটা একটা ম্যাথ, মানে যদি করে আর কি, হ্যাঁ, যে পেয়া চলা, যথেষ্ট পেয়া চলা প্রশ্ন যদি ভাবি করার যদি ইচ্ছা থাকে তাহলে এরকম ম্যাথ দিতে পারে। তো আশা করি যথেষ্ট মনোযোগ দিবা। রেডি? এত বড় প্রশ্ন দেখে ভয় পায় না। m ভরের একটি লোহার বল, তার মানে আমাদের যে বলটা আছে তার ভরটা দিয়ে দিছে, সেটা কত? m। আমি একটা বল আঁকি, সেটা ভর হচ্ছে m, আনুভূমিক পথে চলছিল, সো ডিরেকশনে দিয়ে দিছে, ও যাইতেছিল এই বরাবর। হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে দুটি সমান ভরের টুকরোতে পরিণত হয়। খেয়াল করো, দুটি সমান ভরের টুকরোতে, তার মানে আমরা জানি ভরের কিন্তু কখনো বিনষ্ট হইতে পারে না, তার মানে এক ভর যদি সমান ভরে ভাগ হয়, দুটো ভাগে ভাগ হইছে, দুটো সমান, তাহলে একটা m/2 আর একটা কি হবে m/2। সিম্পল, একটা পাথরের চিন্তা করো, যদি সমান ভাগে ভাগ হয়, যদি 2 কেজি হয়ে থাকে একটা হবে 1 কেজি, একটা 1 কেজি, অথবা যদি পুরোটা 1 কেজি হয়ে থাকে একটা হবে হাফ কেজি, একটা হাফ কেজি, ব্যাপারটা এরকম। আচ্ছা, তার মানে দুইটাতে আমি দুইটা টুকরা বানাই ফেলছি, একটা m/2 আর একটা m/2। পরে কি বলছে, পূর্বে বলটির ভরবেগ ছিল 3p, পূর্বে মানে কি এখনো ভাঙার আগে তার ভরবেগ ছিল কত? 3p, ভেঙে যাওয়ার আগে। আচ্ছা, তো বিস্ফোরণের পর, বা এটা আমি ভেঙে যাওয়া না বলে বিস্ফোরণ বলতে পারি, বিস্ফোরণের আগে তার ভরবেগ ছিল 3p, বিস্ফোরণের পর একটি টুকরো 4p ভরবেগে উপরের দিকে চলতে থাকে। ওই যে দুটো টুকরো ছিল না, ওটার মধ্যে একটা ডিরেকশন কোন দিকে দিবা? উপরের দিকে। যে দুটো টুকরা যে হয়েছিল, একটা উপরের দিকে চলে গেছে, এই একটা টুকরা হচ্ছে m/2, এটা উপরের দিকে চলে যাচ্ছে, এটা ভরবেগটা দিয়ে দিয়েছে, দেখো তো এটা ভরবেগটা কত? বিস্ফোরণের পর একটি টুকরো 4p ভরবেগে, সো এটা হবে কি 4p, ভরবেগ উপর দিকে চলতে থাকে। আরেকটা টুকরা আছে না, দুটো টুকরা হয়েছিল, একটা উপরে চলে গেছে, আরেকটা কোন দিকে আছে জানি না, আসলেই জানি না। আমরা ধরে নিলাম যে আনুভূমিকের সাথে সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে কোন এক জায়গায় আছে। এটা যে এই বরাবরের হবে এমন কোনো কথা নেই, এটা এই বরাবর হইতে পারে, উই ডোন্ট নো, আমি জাস্ট ধরে নিচ্ছি যে আনুভূমিকের সাথে সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, হ্যাঁ, একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই দিকে চলে গেছে। এটাকে আমরা নাম দিলাম p মানে কি? ভরবেগ, যাকে আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই, সিস্টেমের পর, বিস্ফোরণের পর সিস্টেমের মোট গতিশক্তিটা কত? তো মোট গতিশক্তি আমরা নির্ণয় কিভাবে করতে পারি? বিস্ফোরণ হয়ে যাওয়ার পর দেখবা টুকরা আছে কয়টা, যতগুলো টুকরা থাকবে প্রত্যেকটার গতিশক্তি আলাদা আলাদা বার করে যোগ করে দিবা। এইটাই হলো সিস্টেম মানে কি? যে কোনো একটা কিছু যারা যারা থাকে তাদের সমষ্টি। তো এখানে এই জায়গাটা মনে করো সংঘর্ষ হয়েছিল, এই জায়গাটা এসে, হ্যাঁ, সংঘর্ষটা হয়েছিল
আমি এভাবে স্টার চিহ্ন দিয়ে দিলাম। তো সংঘর্ষের পর যখন আমরা সিস্টেমের দিকে তাকাবো, এটা তো বাম, শুধু এখানের দিকে তাকাবো। এখানে কে কে আছে? জাস্ট দুইজন আছে। এই যে এই হচ্ছে কি একটা টুকরা, আর এই হচ্ছে আরেকটা টুকরা। এখানে ভাই কোনো টুকরা না, এটা আনুভূমিকের ডিরেকশন, এটা x অক্ষ, এটা x অক্ষ, এটা কিন্তু টুকরা না। মানে এই ছিল একটা টুকরা, এটা বড় একটা টুকরা, দুটো ভাগে ভাগ হয়েছে। একটা টুকরা এই বরাবর উপরে চলে গেছে, আরেকটা টুকরা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই বরাবর চলে গেছে। এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু ইন্টারনেটটা না, ইন্টারনেটটা কিভাবে অ্যাপ্লাই করব? যে আমরা আগে দেখব উপাংশগুলো কি কি। খেয়াল করো, এখানে উপাংশ কাহিনী আছে যে পি, এটার আমরা আনুভূমিক উপাংশটা আগে বের করব, তারপর উল্লম্ব উপাংশ বের করব, তারপরে গিয়ে আমরা অরিজিনাল পিটা বের করব। কারণ এগুলো ভেক্টর, পি কি ভরবেগ, বেগ কিন্তু ভেক্টর রাশি, তাহলে পিও একটা ভেক্টর রাশি। সো ওর একটা আনুভূমিক বরাবর উপাংশ থাকবে, ওর একটা উল্লম্ব বরাবর উপাংশ থাকবে। তাহলে আমরা প্রথমে উপাংশগুলো নিব, ঠিক আছে, সব আনুভূমিক বরাবর। তাহলে বাংলা লিখতে হবে এরকম, আনুভূমিক বরাবর, সো এটাকে আমরা লম্বাংশ বলে থাকি, আনুভূমিক বরাবর, উপাংশ লম্বাংশ এগুলো একই কথা, উপাংশ নিয়ে। ওকে, তো আমরা শুরু করি। একটা সমান সমান চিহ্ন দিলাম। সমান সমান মানে হলো বিস্ফোরণ। হ্যাঁ, এটার আগে আমরা দেখব বিস্ফোরণ আগে কি ছিল। বিস্ফোরণের আগে খেয়াল করো, ভরবেগ ছিল 3p, তাহলে আমি লিখলাম 3p, কিন্তু কাহিনী আছে আনুভূমিক বরাবর হইতে হবে। খেয়াল করো, ওর ডিরেকশনের আনুভূমিক বরাবরই, তাহলে ও নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? 3p cos 0 ডিগ্রি। ক্লিয়ার? বুঝলে মনে হয়? আমরা এখানে অরিজিনাল সূত্রটা হচ্ছে যে cos থিটা, এই থিটার মানটা কত? আমরা বাম পাশে লিখতেছি সংঘর্ষের আগে কয়জন ছিল? একজনই তো ছিল। তারপরে কত? 3p, মান 3p, মানলাম মান 3p। কিন্তু ভাই আমরা ভেক্টরের অঙ্ক করতেছি, ভেক্টর চ্যাপ্টারে চলে গেছি আমরা। ভেক্টর চ্যাপ্টারে মনে করে দেখো, অনেকগুলো যখন বলছিল, এই যে এরকম একটা অঙ্ক অনেকবার করেছি তোমাদের, এই যে এরকম এতগুলা বলের লব্ধি কেমনে নির্ণয় করছিলাম। ধরো লব্ধি এইদিকে, এটা আনুভূমিক সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, মনে আছে না অঙ্কটা? হ্যাঁ, এটা ধরো 8, এটা ধরো 10, 20, 30, 40, 50। আমরা কি করছিলাম? আর cos থিটা সমান সমান, হ্যাঁ, এটা মনে করো 5। তো আমরা না একটা সাপেক্ষ ধরি, যার সাপেক্ষে আমরা নির্ণয় করি, ধরি আনুভূমিক OX এর সাপেক্ষে। তখন আমরা কি লিখতাম? প্রথম বল ইনটু cos, ওই সাপেক্ষের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো 5 তো নিজেই OX এর সাথে কত 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে ফার্স্টে কি হবে? 5 cos 0 ডিগ্রি। তারপর আমরা কি লিখতাম? 10 এরটা লিখতাম, 10 দেখতাম আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে কি লিখতাম? 10 cos 30 ডিগ্রি। তারপরে ধরে না 20 তার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তারপর যতগুলো বল আছে সবকটা আমরা cos নিতাম না? হ্যাঁ, সেম ভাবে পরের লাইনে কি আর sin ধরে লিখতাম, লিখে সবকটা আমরা sin নিতাম। এইটাই হইতাছে কি আমাদের থিওরিটা এখানে কাজে লাগবে। তার মানে এটা কিসের অঙ্ক? এটা লম্বাংশের অঙ্ক। আর কি যে আমরা আনুভূমিক বরাবর সব ভ্যালুগুলো নিব, উল্লম্ব বরাবর সব ভ্যালুগুলো নিব, নিয়ে তারপর জাস্ট অঙ্কটা করে ফেলব। তো আমরা দেখব আনুভূমিক বরাবর কারা কারা আছে। একটা হলো সংঘর্ষের আগে, একটা হলো সংঘর্ষের পরে। তো সংঘর্ষের আগেটুকু আমি লিখে ফেলছি 3p, cos 0 ডিগ্রি কেমন হয়েছে তো বুঝছি। আচ্ছা, এবার আসি সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে কিন্তু টুকরা দুইটা, একটা হচ্ছে এইটা, এর কোনো টুকরাই না। এইটার জন্য আগে লিখো, আমাদের সাপেক্ষটা হচ্ছে এইটা, এটা সাপেক্ষে আমরা নির্ণয় করব। তো এইটার সাপেক্ষে এইটার কত? 90 ডিগ্রি না? এই যে দেখো 90 ডিগ্রি। তো তাহলে আমরা লিখব 4p, ফার্স্টে 4p লিখব, তারপরে cos লিখব, তারপর 90 ডিগ্রি লিখব, তারপর প্লাস দিয়ে বাকি টুকরার জন্য লিখব। বাকি টুকরাটা দেখো অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, ঠিক আছে? তাহলে এই টুকরাটা কি হবে? p cos থিটা, বা p cos থিটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি px। দেখো p cos থিটা, px মানে কি? আনুভূমিক বরাবর কি? ভরবেগ। তো এটাকে আমরা p cos থিটা লিখতে পারি, অথবা শুধু px ও লিখতে পারি। x কিন্তু নিচে পাঁচটা গুণ আকারে না, এটাকে আমরা px লিখে দিলাম। তুমি কিন্তু p cos থিটা লিখতে পারবে, কোনো সমস্যা নেই ভাই, একই। আচ্ছা, এটা যদি আমরা বসাই দেই, cos 0 এর মান কত? 1, তাহলে 3p, আবার এখানে cos 90 এর মান কত? 0, তাহলে px এর মানটা আমরা পেয়ে গেলাম 3p। ঠিক আছে, আনুভূমিক বরাবর উপাংশটা আমরা পেয়ে গেলাম 3p। এবার আমরা আসি উল্লম্ব বরাবর। উল্লম্ব বরাবর কিচ্ছু তাকানোর দরকার নাই, এটা কপি পেস্ট করবা, এটা খালি কপি পেস্ট করবা, cos এর জায়গায় শুধু sin লাগাবা। তাহলে লিখে ফেলো, দেখো লিখো sin 0 ডিগ্রি সমান সমান 4p sin 90 ডিগ্রি
প্লাস পি ওয়াই লিখবা, এটা কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তুমি চাইলে পি সাইন থিটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কত আসতেছে খেয়াল করো 0, আর এখানে কত আসতেছে sin 90 মান কত 1 4p প্লাস py, তাহলে এখানে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে py সমান সমান -4p, এখানে বের হয়েছিল px সমান সমান 3p, px সমান সমান 3p, আর এখানে বের হয়েছে py সমান সমান -4p, তাহলে p, তাহলে শুধু p কত হবে, আমরা না জানি যে আনুভূমিক উপাংশকে স্কয়ার করে এবং উল্লম্ব উপাংশকে স্কয়ার করে রুট করলে না আমরা মানটা পেয়ে যাই অরিজিনালটা, এই যে এরকম, এটা হচ্ছে কি আমাদের p, এটা হচ্ছে কি আমাদের আনুভূমিক উপাংশ, এটা আমাদের উল্লম্ব উপাংশ, p সমান সমান সূত্রটা কি √px² + py², এই জানোই তো, এটা পিথাগোরাসের মতো দিয়ে করা যায়, এটা অনেক ভাবে প্রমাণ করা যায়। তাইলে এটার স্কয়ার করো 3p কে স্কয়ার করলে 9p স্কয়ার, তারপর -4p কে স্কয়ার করো মাইনাস চলে যাবে 16p স্কয়ার হবে, আবার রুট যদি তুমি করে ফেলো এটা 5p আসবে। ও অলরেডি তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে 5p। ওকে, তো এটা কোনটা, দ্বিতীয় যেটা ছিল না, দ্বিতীয় যে বলটা ছিল, ওই দ্বিতীয় বলটা আমরা কি পেয়ে গেলাম, ভরবেগ পেয়ে গেলাম 5p। এখন আমাদের বের করতে বলছে কি, আমাদের বলতে বলছে সিস্টেমের গতিশক্তি, আগেই বলছিলাম সিস্টেম গতিশক্তি কেমনে বের করবা, যে আলাদা আলাদা গতিশক্তি বের করে খালি যোগ করে দিবা। তো ওর গতিশক্তি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, এখন ওর গতিশক্তি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমরা দুইজনেরই এখন আলাদা আলাদা ভরবেগটা জানি। ঠিক আছে, তাহলে আমি যদি মানগুলো বসায় দিই, খেয়াল করো, মোট গতিশক্তি প্রথম জনেরটা কি হবে বলো তো, আমরা জানি গতিশক্তির সূত্র কি, E কে সমান সমান p²/2m, ঠিক আছে, আমাদের প্রথম জনের মান কত, আমাদের ভ্যালু হচ্ছে 4p, ভুলে আবার p বসাই ফেলো না, তাহলে p²/2 প্রথম জনের ভর কত ছিল, m/2 না, চিন্তা করে দেখো আমি কি লিখছি, মোট গতিশক্তি মানে কি, প্রথমটার গতিশক্তি, তো প্রথমটার গতিশক্তি কি হবে, ভরবেগ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ভর, তো প্রথমটার ভরবেগ কত 4p, তাহলে 4p ব্র্যাকেট দিয়ে স্কয়ার হবে, 4p ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর নিচে কি হবে 2 ইনটু ভর, তো প্রথম জন যে গেছে ওর ভর কত ছিল m/2 না, এই যে ও ছিল m, ওর ভর হলো m/2, তাহলে আমি কি করছি 2 ইনটু m/2 দিছি, এটা হলো প্রথম জন, এরপর যোগ দিবা, এবার দ্বিতীয় জনের ভরবেগ কত 5p, তাহলে উপরে হবে কি 5p, অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা স্কয়ার, আর নিচে কি হবে 2 ইনটু y অফ দ্য সেম, ভরটা হবে কত m/2, তাহলে এখানে 2 এই 2 কাটাকাটি, এই 2 আর এই 2 কাটাকাটি, ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত, উপরে থাকলো 4 4 16, নিচে থাকতেছে শুধু m, উপরে থাকতেছে এখানে কত 25, নিচে থাকতেছে শুধু m, তুমি লসাগু নাও 16 আর 25 যোগ করলে 41 p স্কয়ার হবে, এইটা অপশনে আছে। এই হলো কি আমাদের একটা প্রবলেম, এটা আমি যে প্রবলেমটা পাইছি সেটা অবজেক্টিভ আকারে, বাট আমার মনে হয় এটা ঢাবি রিটেনে আসার মতো খুব সুন্দর একটা অঙ্ক, ঢাবি রিটেনে আসার মতো, যে প্রবলেমটা দিছো তোমাকে ধন্যবাদ, হ্যাঁ খুব সুন্দর একটা প্রবলেম দিছো, এই তোমার কারণে বাকিরাও কিন্তু শিখে ফেলবে, ঠিক আছে। সো এই জন্য তোমাদেরকে বলি যে আমি যখন তোমাদেরকে একটা প্রবলেম সলভিং বক্স পোস্ট দিব, তোমরা যার যত প্রবলেম আছে সেটা তোমরা কমেন্টে দিয়ে দিবা, আমি চেষ্টা করবো যতগুলো সম্ভব সলভ করে দিতে। তোমরা কমেন্টে জানাই ফেলো এই স্পেশাল ম্যাথটা বুঝতে পারছো কিনা, আজকের স্পেশাল কিন্তু পার্ট এতটুকুই। আচ্ছা মৃদুমনা বলছে ভাই এটা উদ্ভাস বইয়ের প্রবলেম, আচ্ছা এটা খুব দারুণ একটা প্রবলেম ছিল, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এতটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা একটু তাড়াতাড়ি আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি আলহামদুলিল্লাহ, আর বেশি একটা প্রবলেম নাই। আচ্ছা হ্যাঁ, যত টাইপ ভিত্তিক যত ম্যাথ ছিল, টাইপ ভিত্তিক ম্যাথগুলো আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কভার হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে জাস্ট একটু সামারি আপ করে দিই যে 9টা প্রবলেম করা হয়েছে, আমি এক্সপেক্ট করছিলাম যে হ্যাঁ 9টা অঙ্ক করাবো, আলহামদুলিল্লাহ 9টাই হয়েছে। তো এবার বলি যে কি কি এই চ্যাপ্টার থেকে আসতে পারে, আমি সামারি করে ফেলি যে আমি 9টা প্রবলেম করাইছি, তুমি মোটামুটি না 95% শিওর থাকো এখান থেকে দুটো অবজেক্টিভ ডিউতে আসা পড়বে, কারণ হুবহু ম্যাথ তখন পাবা না, প্রশ্নটা আমি করবো না, হ্যাঁ বা প্রশ্নকর্তা কারোর সাথে আমার সম্পর্ক নেই। তো আসি কি টাইপ ভিত্তিক আগে ম্যাথগুলো দেখবা, তার জন্য হচ্ছে মেইন বুকটা আগে খুলবা,
মেইন বুকের টপিক ওয়াইজ দেখবা যে আমি যেগুলো পড়াইছি আমি একটু সব টপিকই কভার করে ফেলছি, ঠিক আছে। রিটেনের জন্য আমি যেগুলো পড়াইছি স্পেশালি রিটেনের জন্য। তুমি তো বলবা ভাই আপনি তো অবজেক্টিভ পড়াইছেন, আরে ভাই আমি এমন অবজেক্টিভ খুঁজছি যাতে তোমার রিটেনও হয়ে যায়। সো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি রিটেন স্পেশাল ক্লাস ছিল, ঠিক আছে। যে 9টা অবজেক্টিভ আমি সলভ করে দিলাম, 9টাই রিটেনে আসার মতো প্রবলেম, ক্লিয়ার। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এই 9টা থেকে, এই 9টা টাইপ থেকে ম্যাথ আসবে এবং আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা ইজিলি সলভ করে ফেলবা। ডিউতে তোমরা 2টা অবজেক্টিভ পাবা, এই চ্যাপ্টার থেকে তোমরা 2টা অবজেক্টিভ পাবা। রিটেন আসবে কিনা জানি না, কারণ ভাই 10টা চ্যাপ্টার মানে 5টা 10টা চ্যাপ্টার থেকে রিটেন আসবে করে জানো মানে মাত্র 10 মার্ক। তো 10 মার্কের জন্য 3 মার্কের ধরো 3টা দিল, মানে খুবই কম প্রশ্ন হবে আর কি। হ্যাঁ মানে তোমরা 10টা চ্যাপ্টার হলে হাইস্ট গেলে 3টা বা 4টা প্রশ্ন দিবে, 2.5 মার্কের 4টা দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো 10টা চ্যাপ্টার করে তুমি মাত্র 4টা প্রশ্ন রিটেন কমন পাবা। সো এটার মিনিংটা কি? এই চ্যাপ্টার থেকে আসতে পারে না আসতে পারে, কিন্তু অবজেক্টিভ শিওর আসবে। 10টা চ্যাপ্টার থেকে টোটাল 15টা অবজেক্টিভ হবে, ঠিক আছে। এটার মধ্যে এটা খুব স্পেশাল একটা চ্যাপ্টার, তোমরা এখান থেকে ইনশাআল্লাহ 2টা মার্ক কমন পেয়ে যাবা। তো আমি যে টাইপ ভিত্তিকভাবে পড়াইছি এইটাই কিন্তু সাজেশন, এইটাই হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং, হ্যাঁ, এবং এইটাই হচ্ছে রিটেনের জন্য কিভাবে তোমরা করো সেগুলো। তো আমি আশা করি তোমরা লাস্ট পর্যন্ত যারা ছিল, খুব কম স্টুডেন্ট তোমরা এখন আসো, তোমাদের সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত ক্লাস করার জন্য। তো তোমরা যেদিন হচ্ছে পোস্ট দিবা অথবা মেসেজ দিবা যে ভাইয়া আপনার এই ক্লাসগুলোর কারণে হ্যাঁ আমি অনেক উপকৃত হয়েছি, আমি ডিউতে চান্সের পাওয়ার ক্ষেত্রে আপনার ক্লাসগুলো কাজে লাগছে, যেদিনই মেসেজটা দিবা সেই দিনই হচ্ছে আমার কাছে মানে মনে হবে যে হ্যাঁ আজকে যে ক্লাসগুলো নিলাম কষ্ট করে সেটা সার্থক। তো আশা করি তোমরা নিজেরাও নিজেদেরকে হচ্ছে গর্বান্বিত করবা এবং ফ্রিতে যে ভাইয়ারা পড়াইছে তাদেরকেও হচ্ছে তাদের ভ্যালুটা তোমরা দিবা আশা করি, ঠিক আছে। সো আগামীকালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে সন্ধ্যা 7:30টায়। তো তোমরা যারা জানো না তোমরা হচ্ছে এটা এখন জেনে নাও, প্রতিদিন সন্ধ্যা 7:30টায় আমি হচ্ছে ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করাবো। কিন্তু স্টুডেন্টগুলো দেখা যায় যে করতে থাকে, একটা সময় সে তারা মানে লেন্দি ক্লাস করতে পারে না। আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে লেন্দি ক্লাস নেওয়া, এটা তোমরা খেয়াল করছো। আমি কিন্তু শর্ট ক্লাস খুব কম নিই, মানে ক্লাস নিলেই দেখা যায় 2 ঘন্টা চলে যায়। ভেক্টর ক্লাসটা 2 ঘন্টা 20 মিনিটের মতো ছিল। তো আজকে মোটামুটি সব টপিক কভার হয়ে গেছে, হ্যাঁ। তো আজকে ক্লাসটা আর লেন্দি করবো না, আজকে এক্সট্রা কোনো গল্পও করি নাই, আজকে তোমাদের কুইজও নেই মানে ওই যে ক্যামেরা ঢেকে দিয়ে। সো আজকে কিন্তু সময় নষ্ট হয় নাই, আজকে একবারে টু দ্য পয়েন্ট আজকে পড়াইছি আর কি, হ্যাঁ। তো এই জন্য কম সময় মানে মোটামুটি সময়ের মধ্যে আমাদের শেষ। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমাকে যদি তোমরা উৎসাহ দিতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে। বারবার বলতে হবে ভাইয়া ক্লাস শুরু করে না, খালি প্রত্যেকদিন সেম ডায়লগ কপি পেস্ট করে, তোমরা ঢুকো, তোমরা দ্রুত মেনশন দাও, হ্যাঁ ক্লাস শুরু করবো, ভাইয়া সেম ডায়লগ প্রতিদিন দেয় কেন? হ্যাঁ তোমাদেরকে না বললে তোমরা করবা না, একটাই হচ্ছে কি কথা। হ্যাঁ তোমাদেরকে একটু বুঝাই যাতে তোমরা অন্য ফ্রেন্ডদেরকে মেনশন দাও। যখন দেখি লাইভে এতজন আছে তখন পড়াইতে ভালো লাগে, আর যখন দেখবো যে মাত্র 5-6 জন আছে আমার তো পরে তেমন চেন না, আমি অফ করে দিব, ঠিক আছে। আমি এই টাইমে বসে বসে গেমস খেলবো, আমার আরো ভালো লাগবে আর কি, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে তোমাদের ভালোর জন্য ভাই, আর কিছুই না। ফ্রি ক্লাসগুলোর মধ্যে আমার কোনো স্বার্থ থাকবে না। ফ্রি ক্লাসগুলো হচ্ছে জাস্ট একটাই স্বার্থ যে তোমরা যেদিন চান্স পাবা সেদিন হচ্ছে আমরা একটা মেসেজ দিব, ভাই চান্স পেয়েছি, হ্যাঁ আমি একটা ডে দিব, এইটাই, ঠিক আছে। এই যদিও আমি এবার হচ্ছে যতজন চান্স পেয়েছি ওর থেকে মাত্র স্পেশাল 2-3 জনেরটা দিচ্ছি, বাকিটা আমি রিভিল করি নাই, হ্যাঁ। তো তারপরও মনের যে একটা যে কি বলবো মনের যে প্রশান্তিটা সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না, সেটা তো আর ফেসবুকে প্রকাশ করার মতো দরকার নেই। তারপর আলহামদুলিল্লাহ গত বছর যতজন চান্স পেয়েছে আমি খুবই খুশি। এখন যারা এইচএসসি 21 আসো, তো আশা করি তোমরা তাদের পথটা ধরে রাখবা, তাদের চেয়ে তো আরো ভালো করবা, সেই আশাটা আমি রাখি। তো এটাই আর কি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি চাই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি ক্লাসগুলোর কথা বলো, হ্যাঁ তারা লাইভে আসুক, হ্যাঁ। তো আর বেশি দিন সময় নেই, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। প্রতিদিন চেষ্টা করবো 10 ঘন্টা করে পড়তে, মিনিমাম 10 ঘন্টা করে পড়তে, ঠিক আছে, মিনিমাম, ঠিক আছে। আর অবশ্যই নামাজ কালাম ঠিক রাখবা, নয়তো ওই যে স্ট্রেস এসে পড়বে, পড়তে 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 ডিপ্রেশন এসে পড়বে, অনেক ডিপ্রেশন এসে পড়বে। এত ডিপ্রেশনে ভাই 10 ঘন্টা পড়া যায় না। তো ডিপ্রেশন থেকে মুক্তির একটাই উপায়, হ্যাঁ যারা মুসলিম আছো তোমরা অবশ্যই নামাজটা ঠিক রাখবা, হ্যাঁ। এতে হবে কি মানে টানা 2 ঘন্টার পর কোনো না কোনো একটা ওয়াক্ত আইসেই করে, খেয়াল করছো কিনা যে তুমি জোহর পড়ো 2 ঘন্টা পর দেখবা আসলে একটা সময় হয়ে যাচ্ছে, আবার 1.5 ঘন্টা পরে মাগরিবের সময় হইতেছে, আবার 1.5 ঘন্টা পরে এসে সময় হইতেছে। টাইমিংগুলো খুবই সুন্দর, আসলেই সুন্দর। তুমি টানা 1.5 ঘন্টা পড়তেছো একটু তো বোরিং লাগতেছে, তুমি নামাজটা পড়ে আসো, হ্যাঁ দেখবা যে উজু করছো, হাঁটছো, মসজিদে গেছো অথবা ঘরেই নামাজ পড়ছো, মেয়েদের ক্ষেত্রে দেখবা একটা রিল্যাক্সিং একটা কন্ডিশন ক্রিয়েট হবে,
ঠিক আছে? সো আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা নিউটনের বলবিদ্যা পেয়ে যাবা, আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো, নো প্যারা। আগামীকালকে আমাদের পরবর্তী চ্যাপ্টার মানে পর্যাবৃত্ত গতি আমি পড়াবো। তোমরা চলো গ্রুপে যাবা, গিয়ে পর্যাবৃত্ত গতি আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা পোস্ট আমি দিয়ে রাখছি। এটাকে আমি নাম দিয়েছি প্রবলেম বক্স, মানে তোমাদের যে চ্যাপ্টার উপর তোমরা কে কোন চ্যাপ্টার পড়ছো আমি জানি না, আমি তোমাদের বলি না যে আজকে কোন চ্যাপ্টার পড়তে হবে, তোমরা যে যার মতো পড়তে থাকো, কিন্তু যেই চ্যাপ্টারই প্রবলেম বের হবে চলো গ্রুপে যাবা, চলো গ্রুপে গিয়ে দেখবা যে আমি যে পোস্টটা ক্রিয়েট করে রাখছি। ধরো পর্যাবৃত্ত কালকে পড়লাম, তো পর্যাবৃত্ত পড়ার পর যে প্রবলেমগুলো বের হবে তোমরা পর্যাবৃত্ত ওই পোস্টটা খুঁজবা, ওই পোস্টটা খুঁজবা, ইজি, জাস্ট চলো গ্রুপে গেলেই পাওয়া যাবে। আমি ফটো আকারে দিয়ে দিছি, প্রত্যেকটার পোস্টে পিক দেওয়া আছে। পর্যাবৃত্ত তোমরা চ্যাপ্টারটা খুঁজে ওইখানে প্রবলেমটা পিক দিবা, আমি ইনশাআল্লাহ লাইভে সলভ করে দিব। এরকম সুযোগ ভাই কোন জায়গায় পাবা আমার একটু বলো, এরকম সুযোগ কোন জায়গায় পাবা? আমাকে বলবা যে ভাইয়া আপনাকে তো আমি মেসেঞ্জারে দিলেই পারি, তোমার যে মেসেঞ্জারে তুমি দিবা, তোমার যে মেসেজ আমি সিন করতে পারবো এটার গ্যারান্টি আছে? নাই। আমার তো ইনবক্সে অনেকজন প্রবলেম দিয়ে রাখছে, তো আমি তো অনেকজনে তো এখনো মেসেজ সিনই করতে পারি নাই। কিন্তু তুমি যদি পোস্টে যদি তুমি কমেন্ট দাও এটা তোমার চোখে পড়বে, কারণ আমি তো বলছি আমি সলভ করে দিব। ক্লিয়ার? সো মেসেজের আশা থাকো না যে ভাইয়া ইনবক্সে দিয়ে দিবে, ভাইয়া সলভ করে দিবে, দেখা গেল ভাইয়া কোনো খবরই নেই, সে 3-4 দিন ধরে তো মেসেজ সিন করে না। তখন এর জন্য বলতেছি ভাই তোমরা কমেন্টটা দাও, আমি ইনশাআল্লাহ অবশ্যই রিপ্লাই দিব। সো আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকালকে সন্ধ্যা 7:30টায়। আল্লাহ হাফেজ।